ইনশাল্লাহ। এর মধ্যে আমরা বেসিক কিছু আলোচনা করি মূল আলোচনায় যাওয়ার আগে 2 মিনিটে। আমরা ট্রেডিং জার্নিটা হয়তোবা অনেকেরই হচ্ছে এখানে মাত্র শুরু হচ্ছে। অনেকে 6 মাস কাটাই ফেলছেন, অনেকে 6 বছর শেষ করে ফেলছেন, অনেকে হয়তোবা মোর দেন 1 যুগের বেশি সময়ও নষ্ট করে ফেলছেন, কিন্তু আজ পর্যন্ত প্রফিট ধরে রাখতে পারেন না। প্রফিট কিন্তু আমরা কম বেশ সবাই করি। হ্যাঁ, যে মানুষটা আজকেও মার্কেটে ইন হয়েছে সেও কিন্তু দিনের কিছু সময় প্রফিট করে, উম, কিন্তু প্রফিটটা একটা সময় গিয়ে দেখা যায় যে আমরা ধরে রাখতে পারি না। তো এইগুলোর জন্য আমাদের প্রপার একটা গাইডলাইন প্রয়োজন, আমাদের কিছু রুলস এর মধ্যে থাকতে হবে, আমাদের চেক লিস্ট থাকতে হবে। তো আপনারা, আমি আশা করি যদি আপনারা আমাদের গাইডের মধ্যে থাকেন, আমাদের যে রুলস গুলো দেওয়া আছে দেখেন, আপনাদেরকে যে গাইড করতেছে বা যারা গাইড করতেছে এদের মার্কেটের এক্সপিরিয়েন্স এমনও আছে যে মোর দেন 15 ইয়ার্স তারা এই মার্কেটের বাস্তব অভিজ্ঞতা নিয়ে এখানে আসছে। সো আজকে আমরা ফেসবুকে, ইউটিউবে এমনও দেখি যে মার্কেটে মনে হয় 6 মাস স্টাডি করে নাই, দেন এখান থেকে ওখান থেকে কিছু নলেজ নিয়ে, কিছু আর্টিকেল পড়ে, কিছু ভিডিও দেখে দেখা যায় যে কন্টেন্ট তৈরি করা শুরু করে দেয়। হ্যাঁ, ট্রেডিং রিলেটেড কন্টেন্ট তৈরি করা শুরু করে দেয়। তাদের যে কথার ওয়েট, হ্যাঁ, তাদের যে দিক নির্দেশনা, আর এই মার্কেটে অলমোস্ট যিনি মোর দেন 10 বছর বা হচ্ছে দেখা যায় আমাদের 15 বছর, এরকম 18 বছর, এরকম সময় যারা এখানে কাটাই দিয়ে আসছে, তাদের গাইডলাইন কিন্তু আসমান জমিন তফাৎ হবে। এটা আপনারা হয়তোবা সহজভাবে নিচ্ছেন। যেমন আমাদের এখানে ফিরোজ ভাই আছেন, ওনার মার্কেটে মোটামুটি আমি যতটুকু জানি প্রায় 15 থেকে 18 বছরের ট্রেডিং এক্সপিরিয়েন্স ফুল টাইম। এমন নয় যে আমরা হচ্ছে এখানে যা আপনাদেরকে যারা গাইড করতেছে প্রায় সবারই 10 থেকে 15 বছর বা 18-20 বছরের মতো এক্সপেরিয়েন্স আছে। এরা ফুল টাইম মার্কেটে সময় দিয়েছে, এমন নয় যে অন্য জব করছে, জব করার পাশাপাশি মার্কেটে সময় দিয়েছে, ট্রেড করছে। নো, একবারে ফুল টাইম মার্কেটে আমাদের সময় দিয়েছে এবং সবাই অনেক অভিজ্ঞ। তো আমি আশা করি আপনারা যেভাবে গাইড করতেছে আমাদের যে টিম আছে, এই গাইড অনুযায়ী আপনারা আগাবেন। ইনশাল্লাহ। আমাদের 10টা 1 বেজে গেছে, আমি আমার মূল আলোচনায় চলে আসতেছি। আজকে আমরা মুভিং অ্যাভারেজ দিয়ে একটা কমপ্লিট ট্রেডিং সিস্টেম শিখবো। আপনারা একটু মনোযোগী হবেন, যদি অন্য কোনো কাজে বা অন্য কোনো ব্যস্ততার মধ্যে থাকেন, এগুলো থেকে সব সব ব্যস্ততাকে সাইড করে রেখে আজকে একটু স্ক্রিনে আপনারা সময় দিবেন। আমি 2013 সাল থেকে যখন ট্রেডিং এ আসি, শুরুর দিকেই ট্রেডিং লাইফের একদমে বলতে পারেন প্রথম সপ্তাহেই আমার চার্টে মুভিং অ্যাভারেজ অ্যাড করে নিয়েছি, এবং ওই যে অ্যাড করে নিয়েছি, আজকে অলমোস্ট 15 বছরের ট্রেডিং অভিজ্ঞতায় কোনোদিনও এই মুভিং অ্যাভারেজকে আমি আর চার্ট থেকে সরাই নাই। শুধু এতটুকু বলতে পারি যে মুভিং অ্যাভারেজ নিয়ে যদি আমি 1 ঘন্টা না 4 ঘন্টা যদি লেকচার দেই, তারপরও এর মানে এত ব্যবহার এটা শেষ করা যাবে না। তো আপনারা একটু মনোযোগী হবেন এবং বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। প্রথমবার না বুঝলে আপনি সেকেন্ড টাইম রেকর্ডেড টিউটোরিয়ালটা বারবার দেখবেন, কারণ আজকে এই সিম্পল একটা ট্রেডিং সিস্টেমে আপনার ট্রেডিং লাইফের একটা ফাউন্ডেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আসেন, আমাদের ট্রেড করতে গেলে কি প্রয়োজন? মার্কেটের ডিরেকশনটা প্রয়োজন, যে মার্কেট এই মুহূর্তে আপ ট্রেন্ড আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে, নাকি মার্কেট রেঞ্জে বা সাইড ওয়েতে আছে, এইটা আমাদের বের করতে হবে। এইটা যদি আমরা ফাইন্ড আউট করতে না পারি, তাহলে আমরা মার্কেটে ইন হব কিভাবে? একটা কথা মনে রাখবেন, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে আমরা শুধু কি বাই বায়াসে থাকবো, মানে মার্কেট আপ ট্রেন্ডে আমরা শুধু বাই এন্ট্রি গুলো নিব, এইখানে সেল এন্ট্রি কখনোই নিব না। একটা বিষয় খেয়াল রাখবেন, মার্কেট ফুললি বুলিশ বায়াসে আছে, আপনি সেখানে সেল এন্ট্রি কখনোই খুঁজবেন না। মার্কেট থেকে মাথা থেকে আউট করে দিবেন যে এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে, সে রিভার্স করতে পারে, এই ভেবে হুট করে একটা দুইটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে এইটা দেখে কখনোই ট্রেড দিবেন না। তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে আমাদের কখনো ট্রেন্ডের এগেনস্টে আমরা ট্রেড করব না। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে আমরা শুধু বাই এন্ট্রি গুলো খুঁজবো, রিটেসমেন্ট কারেকশনের জন্য ওয়েট করব, বাই এন্ট্রি গুলো খুঁজবো। দেন হচ্ছে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন আমরা
সেল এন্ট্রি গুলো খুঁজবো, এখানে কখনো বাই এন্ট্রি খুঁজবো না। আর যখন মার্কেট রেঞ্জ বা সাইড ওয়েতে থাকবে, তখন এই রেঞ্জের সাপোর্ট লেভেল থেকে আমরা বাই খুঁজবো, রেসিস্টেন্স লেভেল থেকে সেল খুঁজবো। যখন এই রেঞ্জটা যখন ব্রেকআউট করবে, ব্রেকআউট করার পর কারেকশন দেবে, দেওয়ার পরে যদি বাই হওয়া শুরু করে আমরা বাই নেব। আবার যদি নিচের দিকে ব্রেকআউট হওয়ার পরে যদি কারেকশন দিয়ে নিচে নামা শুরু করে, দেন হচ্ছে সেল দিব। এতটুকু জাস্ট মাথায় রাখবেন এই সিনারিওটা, যে রেঞ্জের মধ্যে টপ টু বটম, টপে গেলে সেল, বটমে আসলে বাই, আপ ট্রেন্ডে শুধু আমরা বাই এন্ট্রি খুঁজবো, ডাউন ট্রেন্ডে শুধু আমরা সেল এন্ট্রি খুঁজবো। দেখেন, মার্কেটে যেটাই ঘটে আমাদের চোখের সামনে ঘটে, এমন না যে আমাদের চার্টের বাহিরে কিছু ঘটে। যা হয় মার্কেট আপ ডাউন রেঞ্জ সবকিছু আমাদের চোখের সামনেই হয়। আমাদের রিড করার অ্যাবিলিটি যার যতটুকু, মার্কেট সে ততটুকুই ক্যাচ করতে পারে। তো আপনারা চলে আসেন চার্টে, সর্বপ্রথম একটা মুভিং অ্যাভারেজ অ্যাড করাই নেবেন। সর্বপ্রথম আসেন যে মুভিং অ্যাভারেজ দিয়ে কিভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হয়। তো চার্টে একটা মুভিং অ্যাভারেজ অ্যাড করে নেবেন। কিভাবে নেবেন? ইনসার্টে আসবেন, ইন্ডিকেটরসে আসবেন, এরপরে হচ্ছে ট্রেন্ডের এখানে দেখবেন এই যে মুভিং অ্যাভারেজ, এইখান থেকে আপনারা, আমি প্রথমত 100 একটা মুভিং অ্যাভারেজ অ্যাড করতেছি। মুভিং অ্যাভারেজের কয়েকটা ধরন আছে, সিম্পল, এক্সপোনেনশিয়াল। তো এখানে আপনি আমি সাধারণত এক্সপোনেনশিয়ালটাই ইউজ করি, সিম্পলটা ইউজ করি না। আপনারা আপনাদের অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে 4টা মুভিং অ্যাভারেজ আছে, 4টা ইউজ করবেন, 4টায় চার্টে অ্যাড করবেন, কিভাবে কোন মুভিং অ্যাভারেজটা কিভাবে রিয়াকশন দেয় সবকিছুই দেখবেন। তবে আমি পার্সোনালি 100 ইএমএ ইউজ করি, অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ গুলোই আমি ইউজ করি, সিম্পল গুলো ইউজ করি না। এইখানে মুভিং অ্যাভারেজের গঠন ফর্মুলা নিয়ে আমি আলোচনা করতেছি না, এটা আলোচনা করতে গেলে দেখা যাবে যে আরো 5-10 মিনিট নষ্ট হয়ে যাবে। আজকে অনেক আলোচনা আছে, তো এই জন্য ওই দিকে যাচ্ছি না। যেহেতু ইন্ডিকেটর গুলো অটো আমাদের চার্টে ক্যালকুলেশন করে চলে আসে, তো ওই ডিটেলসে আমি যাচ্ছি না। তো এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমি অ্যাড করে নিলাম। 100 মুভিং অ্যাভারেজের কালার দিলাম আমি ইয়েলো কালার অথবা গোল্ড কালার, আমি চার্টে অ্যাড করাই নিলাম। মনে রাখবেন, যে কোনো মুভিং অ্যাভারেজ, সেটা 100 মুভিং অ্যাভারেজ হতে পারে, সেটা সিম্পল মুভিং অ্যাভারেজ হতে পারে, সেটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ হইতে পারে, যে কোনো মুভিং অ্যাভারেজ দিয়ে চার্ট কিভাবে অ্যানালাইসিস করতে হয়, মুভিং অ্যাভারেজ দিয়ে কিভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হয়। প্রথমত একটা বিষয় খেয়াল রাখবেন, মুভিং অ্যাভারেজের উপরে যদি মার্কেট প্রাইস থাকে, সাধারণত সেটা আপ ট্রেন্ড হিসেবে গণ্য হয়। খেয়াল রাখবেন যে যখন মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট প্রাইস থাকে, তখন আপ ট্রেন্ড হিসেবে কনসিডার হয়। আর যখন মার্কেট মুভিং অ্যাভারেজের নিচে থাকে, সেটাকে ডাউন ট্রেন্ড হিসেবে কনসিডার করা হয়। তো চার্টে লক্ষ্য করেন, এই জায়গায় একটা 100 ইএমএ চার্টের মধ্যে আমি অ্যাড করছি। এই জায়গায় যখন 100 ইএম এর নিচে মার্কেট প্রাইস, আমি একটু জুম আউট করি চার্টটা, তাহলে আপনাদের আরো বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। মার্কেট প্রাইস এইখানে 100 ইএম এর নিচে অবস্থান করতেছিল, তাই না? তার মানে এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। আর এই মুহূর্তে আমাদের মার্কেট প্রাইস 100 ইএম এর উপরে অবস্থান করতেছে, তার মানে এখন স্ট্রং একটা বুলিশ বা আপ ট্রেন্ড। এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন যে মুভিং অ্যাভারেজ দিয়ে কিভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, যে মার্কেট এই মুহূর্তে আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। দেখেন, আমি কিন্তু আপনাদের এখানে একটা কম্বিনেশন দেখাবো। আপনাদের যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়, যদি রিপিট করার প্রয়োজন হয়, আপনারা একটু ইনবক্সে বলে দিতে পারেন যে ভাই আমি এই বিষয়টা বুঝি নাই, আমি ইনবক্সটা সব সময় নজরে রাখতেছি। আপনারা এখানে মেসেজ করতে পারেন যে আমি বুঝি নাই, আমি রিপিট করব। কিন্তু কোনো একটা বিষয় যদি স্কিপ হয়ে যায়, এই ক্লাসটা যেহেতু আর রিপিট হবে না, হয়তো বা রেকর্ডেড ভার্সন দেখবেন, কোথাও বুঝতেছেন না, জিজ্ঞেস করার জায়গা পাবেন না। এজন্য যদি কোথাও না বুঝে থাকেন, আপনারা আমাকে চ্যাট বক্সে কোশ্চেন করতে পারেন, সেটা ওপেন আছে, আমি সব সময় নজরে রাখবো। যদি কারো কোনো কোশ্চেন আসে, ইনশাল্লাহ আমি আনসার করব। তো এখানে দেখা যাচ্ছে কি, যে আমরা ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করব। যখন মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট প্রাইস থাকবে, সেটা হচ্ছে আপ ট্রেন্ড। মুভিং অ্যাভারেজের নিচে যখন মার্কেট প্রাইস থাকবে, তখন সেটা ডাউন ট্রেন্ড। এইখানে একটা বিষয় খেয়াল রাখবেন, মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে, এই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মুভিং অ্যাভারেজটা থাকে নিম্নমুখী, আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে
মুভিং অ্যাভারেজ থাকে ঊর্ধ্বমুখী। আর যখন মার্কেট সাইডওয়েতে থাকে বা রেঞ্জে থাকে তখন মুভিং অ্যাভারেজটা ফ্ল্যাট থাকে, না থাকে ঊর্ধ্বমুখী, না থাকে নিম্নমুখী। এই জায়গায় লক্ষ্য করেন মার্কেট এখানে রেঞ্জ করছিল, তাই না? মার্কেট এতটুকু জায়গায় রেঞ্জিং করছিল। রেঞ্জ যখন মার্কেট করবে তখন মুভিং অ্যাভারেজ গুলো একটা ফ্ল্যাট মোডে চলে যাবে, না থাকবে ডাউন, না থাকবে আপ। মুভিং অ্যাভারেজ গুলো কি থাকবে? ফ্ল্যাট মোডে থাকবে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, খুব মনের মধ্যে গেঁথে নিবেন এই জায়গাটা, যদি মুভিং অ্যাভারেজ আপনি ইউজ করেন ট্রেডিং এ, মুভিং অ্যাভারেজ কখনো রেঞ্জিং মার্কেটে ব্যবহার করবেন না। খেয়াল রাখবেন, মুভিং অ্যাভারেজ কখনো রেঞ্জ মার্কেটে ট্রেডিং এর জন্য ব্যবহার করবেন না। এটা সাবধানতা, বা এটা কেন ব্যবহার করবেন না আমি নেক্সট আরো বুঝাচ্ছি। জাস্ট আপাতত এতটুকু বুঝতে পারছেন তো, যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মুভিং অ্যাভারেজ গুলো নিচে নিম্নমুখী থাকবে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী থাকবে, আর রেঞ্জে থাকাকালীন অবস্থায় মুভিং অ্যাভারেজ ফ্ল্যাট মোডে থাকবে। আচ্ছা, নেক্সট এইখানে আমি 100 মুভিং অ্যাভারেজ ইউজ করছি, তাই না? অনেকে 200 ইউজ করে, অনেকে 50 ইউজ করে, অনেকে 15 ইউজ করে, অনেকে 21 ইউজ করে, অনেকে 30 ইউজ করে। এক একজন এক এক মানে পিরিয়ডের মুভিং অ্যাভারেজ ইউজ করে। তাহলে কোন মুভিং অ্যাভারেজটা আপনি ব্যবহার করবেন, কোন মুভিং অ্যাভারেজের কাজ কি? মনে রাখবেন 200 মুভিং অ্যাভারেজ হচ্ছে একটা লং টার্ম প্রিভিয়াস 200 ক্যান্ডেলের একটা গড় মান সে ক্যালকুলেট করে। তার মানে 200 মুভিং এভারেজ কারা ইউজ করবে? যারা ধরেন পজিশন ট্রেডার, যারা হচ্ছে সুইং ট্রেডার, তারা 200 মুভিং এভারেজ ইউজ করবে। এজ এ স্ক্যাল্পার, এজ এ ইন্টারডে ট্রেডার, আপনি কত পিরিয়ডের মুভিং এভারেজ ইউজ করবেন? আপনার কি ভাই ওই শেষ 200 ক্যান্ডেলের গড় দেখে আপনার কাজে লাগবে না। আপনি কি করবেন? আমি সাধারণত যেটা করি, আমি 100 মুভিং এভারেজ ইউজ করি, সেটা হচ্ছে 100 ইএমএ বা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। তো এটা আমি অ্যাড করে নিলাম। এটা হচ্ছে লং টার্ম। আমি যদি লং টার্ম একটা ট্রেন্ড আইডেন্টিফাই করতে চাই, খেয়াল রাখবেন, আমি শেষ 100টা ক্যান্ডেলের একটা ট্রেন্ড আইডেন্টিফাই করতে চাচ্ছি, তাহলে এখানে আমি 100 মুভিং এভারেজ ইউজ করছি। তো 100 মুভিং এভারেজে দেখা যাচ্ছে যখন মার্কেট এখানে ব্রেক করে উপরের দিকে চলে গেল, তখন সেটা কি আপ ট্রেন্ড বোঝাচ্ছে। মুভিং এভারেজের উপরে মানে আপ ট্রেন্ড, মুভিং এভারেজের নিচে মানে ডাউন ট্রেন্ড। তো যেহেতু এটা 100 ইএম এর নিচে মার্কেট, তার মানে হচ্ছে এটা লং টার্ম একটা মেজর ডাউন ট্রেন্ড। এখন 100 ইএম এর উপরে মার্কেট প্রাইস মানে এটা হচ্ছে একটা মেজর বুলিশ বা স্ট্রং একটা বুলিশ আপ ট্রেন্ড। তাহলে লং টার্ম পিরিয়ডের যে মুভিং এভারেজ আমরা ব্যবহার করব, এটা মূলত হচ্ছে একটা লম্বা সময়ের ট্রেন্ডের এভারেজ মানটা বের করার জন্য আমরা ব্যবহার করব। এরপরে আরো 3টা মুভিং এভারেজ আপনারা অ্যাড করবেন। সেটা হচ্ছে আপনারা চাইলে 50 ইউজ করতে পারেন। আপনাদের এগুলা আমি যেগুলা দেখাচ্ছি এগুলার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে, আপনাদের মার্কেটের ব্যাক টেস্ট করতে হবে, প্রিভিয়াস মার্কেটের চার্ট গুলোতে গিয়ে দেখতে হবে মুভিং এভারেজ থেকে মার্কেটের রিয়েকশনটা কেমন ছিল। তো আমি আরো একটা মুভিং এভারেজ অ্যাড করতেছি, এটা হচ্ছে 30। আমি সবগুলারই কম্বিনেশন দেখাবো আপনাদের। তো 30-র কালারটা আমি হোয়াইট কালার দিলাম। এরপরে আরেকটা মুভিং এভারেজ আমি অ্যাড করব, এটা হচ্ছে 21। এইটার কালার আমি রেড কালার দিয়ে দেই। সবগুলাই এক্সপোনেনশিয়াল বা ইএমএ ইউজ করি আমি, আপনারা চাইলে এসএমএ ইউজ করতে পারেন। আরো যে অন্য মুভিং এভারেজ গুলো আছে সেইগুলোও আপনারা ইউজ করে দেখতে পারেন। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি ইএমএ গুলোতেই আমি বেশি ফ্রেন্ডলি, আমি ইএমএ গুলো দিয়েই ট্রেড করি। তো এখানে আমি 21 ইএমএ অ্যাড করলাম। দেন হচ্ছে আপনারা যদি চান আমি আরো একটা অ্যাড করাই দেই, যারা ভিগেনার পর্যন্ত এখনো মুভিং এভারেজ নিয়ে এতটা ঘাটাঘাটি করেননি, আপনাদের সুবিধার্থে আমি আরো একটা মুভিং এভারেজ অ্যাড করতেছি, সেটা হচ্ছে 15। অনেকে আরো লোয়ার পিরিয়ডের যেমন 9 ইএমএ ইউজ করে। তো আমি এত লোয়ার টাইম ফ্রেম এত লোয়ার পিরিয়ডের মুভিং এভারেজ আমি দেখাচ্ছি না আপনাদের। নেক্সট হচ্ছে এইটার কালার দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এই লাইন কালারটাই দিয়ে দিই। এখন একটু চার্টে খেয়াল করেন, আপনাদেরকে আরো কিছু বিষয় আমি একটু বুঝাই। আমরা এর আগে হরিজন্টাল সাপোর্ট রেসিস্টেন্স নিয়ে আলোচনা করছি, তাই না?
আজকে আমরা ডায়নামিক সাপোর্ট রেসিস্টেন্স নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, মার্কেট যখন মুভিং অ্যাভারেজের উপরে থাকে তখন তো আমরা সেটা আপ ট্রেন্ড জানলাম, যখন মুভিং অ্যাভারেজের নিচে থাকে তখন সেটাকে ডাউন ট্রেন্ড জানলাম। কিন্তু এই মুভিং অ্যাভারেজটা এজ এ ডায়নামিক সাপোর্ট এবং রেসিস্টেন্স হিসেবে কাজ করে। মুভিং এভারেজ গুলো ডায়নামিক সাপোর্ট এবং রেসিস্টেন্স হিসেবে কাজ করে। কিভাবে? মনে রাখবেন, মার্কেট 100 এর নিচে বা যে কোনো মুভিং এভারেজের নিচে আমার মার্কেট প্রাইস, তাহলে বর্তমানে যে এইখানে দেখেন এমনটা কিন্তু নয় যে মুভিং এভারেজ গুলো আমরা টানে নিয়ে এই জায়গায় বসাই দিছি, না। এই যে 100 মুভিং এভারেজ দেখতেছেন, এইখানে মার্কেট প্রাইস গিয়ে কি করছে, রিটেস্ট করছে, করে বেয়ারিশ ক্যান্ডেল দিছে, দেওয়ার পরে আবারও কি সেল হয়ে গেছে, তাই না? তার মানে এই 100 মুভিং এভারেজটা হচ্ছে আমাদের একটা ডায়নামিক রেসিস্টেন্স লেভেল। একটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে খেয়াল রাখবেন, একটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মুভিং এভারেজ গুলো ডায়নামিক রেসিস্টেন্স লেভেল হিসেবে কাজ করবে। অর্থাৎ সে ধরেন এটা মার্কেট ডাউন হচ্ছে, আবার এই মুভিং এভারেজ পর্যন্ত গিয়ে রিটেস্ট করতেছে, মানে ডায়নামিক রেসিস্টেন্স লেভেল পর্যন্ত রিটেস্ট করতেছে, দেন হচ্ছে সে আবারও নিচে নামবে, আবারও জিগজাগ প্যাটার্ন করে এই মুভিং এভারেজ পর্যন্ত গিয়ে রিটেস্ট করবে, আবারও নিচে নামবে, আবারও মুভিং এভারেজ পর্যন্ত গিয়ে রিটেস্ট করবে, আবারও নামবে। এইটা এজ এ ট্রেন লাইন। আমরা তো হরিজন্টাল সাপোর্ট রেসিস্ট্যান্স দেখেছি, ট্রেন লাইনের ক্লাসটা আমাদের এখনো যেহেতু হয় নাই, ওইদিকে আমি যাচ্ছি না। আমাদের এজ এ ডায়নামিক রেসিস্ট্যান্স হিসেবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মুভিং অ্যাভারেজ গুলো কাজ করবে। তো এইখানে যে সিনারিওটা দেখাইলাম, এই জায়গায় এইরকম যখন মার্কেট প্রাইস আমাদের ডাউন ট্রেন্ডে থাকবে এবং এইরকম মুভিং অ্যাভারেজ গুলোতে গিয়ে রিটেস্ট করবে বা কারেকশন করবে, দেন হচ্ছে যখন বেয়ারিশ ক্যান্ডেল কনফার্মেশন পাবেন বা লোয়ার টাইম ফ্রেম থেকে আপনি যখন সেল কনফার্মেশন পাবেন, তখন এই জোনগুলো থেকে আপনি সেল এন্ট্রিতে ঢুকে যাবেন। তাহলে ডাউন ট্রেন্ডে মুভিং অ্যাভারেজ এজ এ রেসিস্টেন্স লেভেল হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে? মার্কেট নিচে আসলো, মুভিং অ্যাভারেজ পর্যন্ত কারেকশন দিল, এইখান থেকে আমাদের আবার যদি সেল কনফার্মেশন আসে সেল দিলাম, যদি দেখা যায় সেল কনফার্মেশন আসলো না, মুভিং অ্যাভারেজ ক্রসওভার দিয়ে উপরে চলে গেল, তখন আমরা সেইখানে সেল এন্ট্রি দিব না। তাহলে এতটুকু বুঝতে পারছেন এই মুভিং অ্যাভারেজ ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে রেসিস্টেন্স লেভেল হিসেবে কাজ করে, সম্ভাব্য রেসিস্টেন্স লেভেল। একটা বিষয় খেয়াল রাখবেন, এইখানে এই মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলেন, সায়েন্স বলতে কিচ্ছু নাই। আপনি মানে হাজার হাজার ইন্ডিকেটরস, শত শত ট্রেডিং সিস্টেম, শত শত রোবট পাবেন, কিন্তু সায়েন্স বলতে কিচ্ছু নাই, সবই অনুমান নির্ভর। আমরা প্রিভিয়াস চার্ট অ্যানালাইসিস করি, প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করি, হিস্টোরিক্যাল ডেটা অ্যানালাইসিস করে নেক্সটে কি হবে সেটা ফরকাস্ট করি। তাহলে এতটুকু আশা করি বুঝতে পারছেন। এই জায়গায় এখন দেখেন প্র্যাকটিক্যালে, এটা আমার 100 EMA, তাই না? 100 EMA পর্যন্ত মার্কেট প্রাইস গেছে, এখান থেকে সেল কনফার্মেশন দিছে, আবারও সেল হয়েছে, দেন হচ্ছে আবারও 100 EMA পর্যন্ত গেছে, এখান থেকে সেল করছে, আবারও সেল আসছে, আবারও এখানে লক্ষ্য করেন এইখান থেকে মার্কেট প্রাইস কি করছে, এইখান থেকে আর বেয়ারিশ ক্যান্ডেল আসে নাই, সে 100 EMA টাকে ক্রস ওভার করে উপরে গেছে, দেন হচ্ছে এইখান থেকে আবারও উপরে সাস্টেন করতে পারে নাই, নিচের দিকে সেল হয়ে গেছে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে যখন মার্কেটে নতুন করে কোনো লোয়ার লো তৈরি করে না, নতুন করে একটা ডাউন ট্রেন্ডে লোয়ার লো তৈরি করে না, তখন সেটা রেঞ্জ মার্কেট বলে। তো যখনই দেখলাম এই লোয়ার লোটাকে মার্কেট প্রাইস ব্রেক করে নতুন করে আর লোয়ার লো তৈরি করতে পারতেছিল না, তখন বুঝতে পারলাম যে মার্কেট এখন রেঞ্জ করবে। যখনই এরকম মার্কেটে নতুন করে কোনো সুইং হাই এবং বা সুইং লো, অর্থাৎ লোয়ার হাই লোয়ার লো বা হায়ার হাই হায়ার লো না তৈরি করে একটা নির্দিষ্ট সুইং হাই সুইং লোর মধ্যে মার্কেট প্রাইস ওঠানামা করবে, তখনই মুভিং অ্যাভারেজ দিয়ে অ্যানালাইসিস চার্ট, মানে তখনই মুভিং অ্যাভারেজ দিয়ে চার্ট অ্যানালাইসিস করে ক্লোজ করে দিবেন, তখন ওইখানে মুভিং অ্যাভারেজ আর ব্যবহার করবেন না। এই বিষয়টা যদি খেয়াল না রাখেন যে মার্কেট রেঞ্জে আছে, ওখানে আপনি মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করতে যাচ্ছেন, আপনি ফাঁদে পড়বেন। আপনি ওই ক্রস ওভার বা ওই ব্রেকআউট গুলো ধরতে গেলে আপনি ফাঁদে পড়বেন। তো এতটুকু বুঝতে পারছেন কি আপনারা? একটু রেসপন্স করবেন, একটু মেসেজ দিবেন, তাহলে আমার জন্য একটু সহজ হয় যে আমাদের একটা ডাউন ট্রেন্ডে এই মুভিং অ্যাভারেজ গুলো এজ এ রেসিস্টেন্স লেভেল হিসেবে কাজ করবে, আর একটি আপ ট্রেন্ডে
একটা আপ ট্রেন্ডে আমাদের মুভিং অ্যাভারেজ গুলো এজ এ ডাইনামিক সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে। কিভাবে? ধরেন যে এইটা হচ্ছে আমার আপ ট্রেন্ড এবং এটা হচ্ছে একটা ইএমএ, যে কোনো পিরিয়ডের ভাই, এটা 100 ইএমএ হতে পারে, এটা 15 ইএমএ হতে পারে, এটা 21 ইএমএ হতে পারে, যে যেই ইএমএ ব্যবহার করি না কেন, তাহলে আমার এখানে একটা আপ ট্রেন্ডে মার্কেট প্রাইস কি করবে, এইভাবে মুভিং এভারেজ পর্যন্ত আসে রিয়েক্ট করবে, আবারও বুলিশ হবে, আবারও মুভিং এভারেজে আসবে, আবারও বুলিশ হবে, আবারও মুভিং এভারেজে আসবে, আবারও বুলিশ হবে, আবারও মুভিং এভারেজ পর্যন্ত আসবে, এবং এইভাবেই সাধারণত মার্কেটটা মুভ করে। তাহলে আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে সম্ভাব্য বাই এন্ট্রি জোন বা কি লেভেলগুলো কি হবে? এই যে মুভিং এভারেজ পর্যন্ত মার্কেট কারেকশন দিচ্ছে, এই লেভেলগুলো থেকে আমাদের সাধারণত বাই এন্ট্রি গুলো দিতে হবে। এতটুকু বুঝতে পারছেন? নেক্সটে আসেন, এই মুভিং এভারেজ গুলো দিয়ে কিভাবে একটা ট্রেন্ডের রিভার্সাল বুঝবেন, যে একটা ট্রেন্ড রিভার্স করতেছে, একটা ট্রেন্ড আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। ধরে নেন, আচ্ছা, এই জায়গায় আমাদের চার্টে খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি যে যখন মার্কেট প্রাইস 100 এর নিচে থাকলো তখন সেটা ডাউন ট্রেন্ড, তাই না? আর যখন মার্কেট প্রাইস এই 100 কে ক্রস ওভার করে উপরে চলে গেল, তার মানে সেটা আপ ট্রেন্ড। আর যখন সে ক্রস ওভার করতে পারতেছে না, এই মুভিং এভারেজ গুলোকে বারবার গিয়ে টাচ করতেছে বা এই রেঞ্জের মধ্যে বারবার উঠানামা করতেছে, তখন মার্কেট কনসলিডেশনের মধ্যে থাকে, কোন দিকে মুভ করবে সে একটা প্রিপারেশন নিতে থাকে। তাহলে সহজ কথা, আমি আরেকবার ড্রয়িং করে দেখাই। ধরেন যে এটা মুভিং এভারেজ, মার্কেট প্রাইস যখন মুভিং এভারেজের নিচে থাকে তখন সেটা ডাউন ট্রেন্ড, এক সময় গিয়ে মার্কেটটা স্লো হয়ে যায়, দেন হচ্ছে আবার এই মুভিং এভারেজকে ক্রস ওভার করে একটা হায়ার হাই তৈরি করে। বুঝছেন? কিন্তু ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কিভাবে রিভার্স করে, যখন মার্কেট এই মুভিং এভারেজটাকে ক্রস ওভার করবে, ক্রস ওভার করার পরে মার্কেট একটা হায়ার হাই ক্রিয়েট করবে। এরকম যখন একটা হায়ার হাই ক্রিয়েট করবে, তখন মার্কেট সাধারণত একটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে রিভার্স করে, দেন হচ্ছে কারেকশন দেয়, কারেকশন দিয়ে আবারও সে তখন আপ ট্রেন্ডে রিয়েকশন দেওয়া শুরু করে। আবার যখন একটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে রিভার্স করে, এটা কিভাবে বুঝবেন? সাধারণত এই 100 ইএমএ কে মার্কেট প্রাইস প্রথমে একটা ক্রস ওভার দিয়ে নিচের দিকে আসবে, দেন হচ্ছে একটা এই হায়ার হাইয়ের পরিবর্তে এখানে এমন একটা সুইং লো তৈরি করবে যা হায়ার লোটাকে ব্রেক করে এখানে লোয়ার লো তৈরি করবে। দেন হচ্ছে আপনার এখানে মার্কেট যখন আবার এই মুভিং অ্যাভারেজ পর্যন্ত কারেকশন দিয়ে নামা শুরু করবে, তখন আপনি সেইখানে সেল এন্ট্রি গুলো দিতে পারেন। তাহলে আমি আশা করি এতটুকু বুঝতে পারছেন যে আপনারা মুভিং অ্যাভারেজ দিয়ে কিভাবে ট্রেন্ডের রিভার্সালটা বুঝবেন। তো এইখানে তো চার্টে অনেকগুলো মুভিং অ্যাভারেজ আমরা দেখতেছি। শর্ট টাইমের মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 15, এটা 21, এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে 100 ইএমএ। সব সময় যে আপনার এই 100 ইএমএ কে গিয়ে মার্কেট টাচ করবে এমনটা নয়। সাধারণত 100 ইএমএ কে টাচ করা মানে হচ্ছে একটা মেজর কারেকশন দেওয়া, যেহেতু এটা মানে একটা লং টার্মের মুভিং এভারেজ। আর মার্কেট সব থেকে বেশি রিয়েকশন দেয় 21 এবং 30 ইএমএ থেকে। 15 ইএমএটা হচ্ছে অনেক শর্ট টার্মের একটা মুভিং এভারেজ, এটা থেকেও অনেক বেশি নয়েজ হয়। হ্যাঁ, এই জন্য আমি এই 15 ইএমএটাকে ইউজ সাধারণত করতে বলি না। তো আপনারা যারা নতুন তারা 15 ইএমএটাকেও রাখতে পারেন। তো আমি এটাকে হাইড করে দিচ্ছি আপাতত। আপনারা যখন চার্ট অ্যানালাইসিস করবেন, আপনাদের একটু সহজ ভাবে বলি যে মুভিং এভারেজ দিয়ে যখন আপনি চার্ট অ্যানালাইসিস করবেন, যেমন চার্টে লক্ষ্য করেন, মুভিং এভারেজ দিয়ে যখন ট্রেড করবেন আপনার সাধারণত 4 ধরনের ট্রেড আসবে। কয়টা? 4টা সেট আপ আসবে। যখন মুভিং এভারেজ দিয়ে ট্রেড করবেন আপনার টোটাল 4টা এন্ট্রি আসবে। কিরকম? একটা হচ্ছে লং টার্ম 100 ইএমএ, তাই না? এই 100 ইএমএটাকে মার্কেট প্রাইস উপর থেকে আসে টাচ করবে, টাচ করার পরে এই যে শর্ট টাইমের মুভিং এভারেজ গুলো, এগুলো ক্রস ওভার দিয়ে নিচের দিকে আসার চেষ্টা করবে, কিন্তু পারবে না। না করে নিচের দিকে ক্রস ওভার না করে শর্ট টাইমের মুভিং এভারেজ গুলোকে আবার মার্কেট প্রাইস ক্রস করে উপরের দিকে চলে যাবে, এবং
এই শর্ট টাইমের যে মুভিং অ্যাভারেজ গুলো, আচ্ছা এখানে আমি একটু অ্যাডভান্স হয়ে গেছে, আর একটু পিছনে যেতে চাই যে মাল্টিপল মুভিং অ্যাভারেজ দিয়ে আপনারা কিভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, এই বিষয়টা যদি না বুঝাই তারপরে মানে তার আগে যদি আমি সেট আপে চলে যাই, তাহলে আপনাদের অনেকের মধ্যে বিষয়গুলো একটু মানে পেঁচাই ফেলবেন। এই জন্য আমি সহজ করার জন্য যে মুভিং অ্যাভারেজ দিয়ে কিভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, মনে রাখবেন যে যখন এখানে আমরা দুইটা মুভিং অ্যাভারেজ ইউজ করতেছি তাই না, একটা হচ্ছে 21 EMA আর একটা 30 EMA। যখন 21 EMA তার নিচে থাকবে 30 EMA, তার নিচে থাকবে 100 EMA, যদি এইরকম সিকোয়েন্স আকারে মুভিং অ্যাভারেজ গুলো থাকে সেটা হচ্ছে সুপার আপ ট্রেন্ড। আমি আবারও বলি, রেড কালারের মুভিং অ্যাভারেজটা হচ্ছে 21 তাই না, তার নিচে হচ্ছে 30, তার নিচে হচ্ছে 100। এই সিকোয়েন্সে যখন মুভিং অ্যাভারেজ গুলো থাকবে এটাকে বলা হয় সুপার আপ ট্রেন্ড। মানে এই অবস্থায় থাকাকালীন আপনি কোনোভাবেই সেল এন্ট্রি নেওয়ার চিন্তাই করবেন না। আমি আবারও বলি, আমাদের মাঝে মধ্যে এরকম হয় যে একটা হায়ার টাইম ফ্রেমে ধরেন D1 বা উইকলি টাইম ফ্রেমের একটা মেজর রেসিস্টেন্স লেভেল, সম্ভাব্য একটা মেজর রেসিস্টেন্স লেভেল আমরা পেয়ে যাই, যেখান থেকে মার্কেট 99% সম্ভাবনা থাকে সেল হওয়ার, ওই যে 1% কম থাকে, ওইটাই হচ্ছে কনফিউশন। এই ধরেন যে আপনি D1 লেভেল পাইলেন, কিন্তু 15 মিনিট 5 মিনিটে দেখতেছেন এখনো মার্কেট প্রাইস এই শর্ট টাইমের মুভিং অ্যাভারেজ গুলো দিয়ে আপ ট্রেন্ডে আছে, আপনার তখন ট্রেড নেওয়া যাবে না। আমি আবারও বলতেছি, যখন মুভিং অ্যাভারেজ গুলো ধরেন 21 EMA উপরে থাকতেছে, তার নিচে 30 EMA থাকতেছে, তার নিচে 100 EMA থাকতেছে, এমতো অবস্থায় এই সিনারিওটা হচ্ছে একটা সুপার আপ ট্রেন্ডের সিনারিও। এই অবস্থায় আপনি কখনোই সেল নিবেন না। মনে রাখবেন, মার্কেট যদি জমিন থেকে আসমানে চলে যায়, তারপরেও মুভিং অ্যাভারেজ গুলোকে নিয়ে যাবে। মুভিং অ্যাভারেজ গুলো চেঞ্জ হওয়ার আগে কোনো ট্রেড দিবেন না। তো এইটা হচ্ছে সুপার আপ ট্রেন্ড। তাহলে ডাউন ট্রেন্ড কোনটা? ডাউন ট্রেন্ড হচ্ছে যখন দেখবেন 100 EMA এর নিচে 30 EMA, তার নিচে 21 EMA, অর্থাৎ মুভিং অ্যাভারেজের সিকোয়েন্স গুলো ঠিক আপ ট্রেন্ডের বিপরীত থাকবে। 21 EMA নিচে থাকবে, তার উপরে 30 EMA, তার উপরে 100 EMA। এই সিকোয়েন্সে যখন মার্কেট প্রাইস থাকবে সেটা হচ্ছে সুপার ডাউন ট্রেন্ড। আর এই সুপার ডাউন ট্রেন্ডে যখন মার্কেট প্রাইস থাকবে সেইখানে কোনোভাবে বাই এন্ট্রি নিবেন না। এতটুকু বুঝতে পারছেন যে সুপার ট্রেন্ডটা কি? যখন শর্ট টার্ম এবং লং টার্ম মুভিং অ্যাভারেজ সেম ডিরেকশন দিবে, মানে এখানে সুপার ট্রেন্ড বলার কারণটা কি? এটা হচ্ছে 100 EMA, তার নিচেও মার্কেট প্রাইস, আবার 21 30 এগুলোর নিচেও মার্কেট প্রাইস, আবার মুভিং অ্যাভারেজের সিকোয়েন্স গুলো আমাদের খুব সুন্দরভাবে সাজানো, যেমন 21 এর উপরে হচ্ছে 30, 30-র উপরে 100, তার মানে হচ্ছে এটা একটা সুপার ডাউন ট্রেন্ড। এই অবস্থায় আপনি কখনো বাই এন্ট্রি গুলো নেবেন না। আর একটা মার্কেট যখন কারেকশন মোডে যায়, প্রথম টার্গেট হচ্ছে তার 20 অথবা 30 EMA। খেয়াল রাখবেন, যখন মার্কেট প্রাইস কারেকশন মোডে যাওয়া শুরু করে তার প্রথম টার্গেট হবে এই 21 ডাইনামিক্স একটা রেসিস্টেন্স লেভেল, দেন হচ্ছে 30। যদি এটাও ব্রেক করে তাহলে নেক্সট টার্গেট হবে আমাদের এই 100 EMA। তো এই জায়গায় লক্ষ্য করেন, মার্কেট প্রাইস এই জায়গা থেকে যখন নামা শুরু করলো, আমি এগুলো আপনাদের আলোচনা করতেছি, যখন এই জায়গা থেকে নামা শুরু করলো, দেখেন এই জায়গা থেকে একটা সেল আসছে, এই ইএমএ গুলো পর্যন্ত কারেকশন দিয়ে আবারও সেল আসছে, এই ইএমএ গুলো দিয়ে কারেকশন দিয়ে আবারও সেল এন্ট্রি আসছে, দেন এই জায়গায় আমাদের আরেকটা সেল এন্ট্রি আসছিল, ধরেন এইখানেও আপনারা সেল দিলেন এবং এইখান থেকে আপনার এসএলটা তো এই জায়গায় হবে, এখানে এসএল হিট করে ফেললো। নেক্সট টার্গেট কোথায় ছিল তার? এই 100 EMA। 100 EMA পর্যন্ত রিটেস্ট করে সে আবারও সেল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেল না হয় সে কি হয়ে গেছে, এখানে বাই এন্ট্রি হয়েছে। তো এই যে লেভেল গুলো দেখেন, আমাদের এতটুকু জায়গা কি সুপার ট্রেন্ড হিসেবে আমরা কনসিডার করব না। যখনই দেখবেন শর্ট টাইমের মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট প্রাইস চলে গেছে এবং এই 21 EMA 30 EMA কে ক্রস করে উপরে চলে গেছে, কিন্তু 100 EMA কে এখনো ক্রস করে নাই, এই জোনটা হচ্ছে আপনার
একটা কনফিউশন জোন, এই জোনগুলোতে সাধারণত ট্রেড দিবেন না। অর্থাৎ যখন দেখবেন শর্ট টাইমের মুভিং অ্যাভারেজ এবং লং টার্মের মুভিং অ্যাভারেজ দুইটা দুই ডিরেকশন দিচ্ছে, যেমন এখানে শর্ট টাইমের মুভিং অ্যাভারেজ যদি আমরা দেখি, এতটুকু জায়গায় কি আপ ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে, তাই না? আবার লং টার্ম মুভিং অ্যাভারেজ 100 EM তখন পর্যন্ত 100 EM এর নিচে মার্কেট প্রাইস, তার মানে এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে। তো শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ বলতেছে মার্কেট আপে যাবে, আবার লং টার্ম মুভিং অ্যাভারেজ বলতেছে এই জায়গা থেকে সে আবারও সেল হইতে পারে। যখন শর্ট টার্ম এবং লং টার্ম মুভিং অ্যাভারেজ দুই দিকে আপনার ডিরেকশন দিবে, এই জোনগুলোতে কোনো এন্ট্রি দিবেন না। আচ্ছা, আপনাদেরকে আমি এতটুকু বুঝাইতে পারছি আশা করি, যে সুপার ট্রেন্ডটা কি এবং কিভাবে তা আইডেন্টিফাই করবেন এটা বুঝাইতে পারছি। তো এখন আসেন যে ট্রেড গুলো আপনারা নিবেন কিভাবে, মুভিং এভারেজ দিয়ে আমরা কি কি শিখলাম। আমি একটু প্রথম থেকে একটু একটা সামারি টানি, তারপরে নেক্সট সেটআপ গুলোতে যাই। দেখেন, প্রথমে আমরা শিখলাম যে মুভিং এভারেজ দিয়ে ট্রেন্ড আইডেন্টিফাই করা। মুভিং এভারেজের উপরে মার্কেট প্রাইস থাকলে আপ ট্রেন্ড, নিচে থাকলে ডাউন ট্রেন্ড। আর যখন মুভিং এভারেজ গুলো ফ্ল্যাট মোডে থাকবে, এরকম সমান্তরাল ভাবে থাকবে, তখন সেইটা রেঞ্জ বা সাইডওয়ে মার্কেট। এরপরে শিখলাম যে মুভিং এভারেজ গুলোর সিকোয়েন্স অনুযায়ী আমরা কিভাবে একটা সুপার ট্রেন্ড আইডেন্টিফাই করব। যখন মার্কেট প্রাইস এই 21, 30 এবং 100 EM এর উপরে থাকবে এবং মুভিং এভারেজের সিকোয়েন্স গুলো থাকবে 21টা সবার উপরে, মিডিলে থাকবে 30 EM সবার নিচে থাকবে 100 EM এটা হচ্ছে সুপার আপ ট্রেন্ড। আর যখন নিচের দিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 100 EM এর নিচে থাকবে 30 EM, 30 EM এর নিচে থাকবে 21 EM, 21 EM এই সিকোয়েন্সে যদি থাকে সেটা হচ্ছে সুপার ডাউন ট্রেন্ড। এখন সর্বশেষ যদি যতটুকু আমরা শিখলাম এতটুকু দিয়ে যদি আমরা একটু চার্টটার অ্যানালাইসিস করি, এইখানে লক্ষ্য করেন এই মুহূর্তে মার্কেট প্রাইস কোথায় চলে আসছে, ঠিক এই শর্ট টার্ম এবং লং টার্ম মুভিং অ্যাভারেজের মধ্যবর্তী একটা স্থানে, তাই না? এই জোনগুলো হচ্ছে নো ট্রেডিং জোন। যখন আমরা মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করব তখন আমরা এটাকে অ্যাজ এ নো ট্রেডিং জোন হিসেবে কনসিডার করব, এইগুলোতে আমরা কোনো ট্রেড দেব না। অর্থাৎ যদি আমাদের বাই এন্ট্রি দিতে চাই, এখনো তো মুভিং অ্যাভারেজের সিকোয়েন্স গুলো বুলিশ আছে, তাই না? যেহেতু 21 EM এর মানে 30 EM এর উপরে 21 EM, তার মানে এখন পর্যন্ত সে সুপার ট্রেন্ডের মধ্যেই আছে। তাহলে বাই দিতে গেলে কি হইতে হবে, আমাদের এমন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করতে হবে যেই বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস অবশ্যই 30 EM এর উপরে হইতে হবে। যেমন আমি এই দিকের প্রিভিয়াস মার্কেটের যে বাই এন্ট্রি গুলো হয়েছে এইটা যদি আমি একটু দেখাই, মার্কেট প্রাইস এইখানে কি করছে দেখেন তো, এই জায়গায় 21 EM এর উপরে রিটেস্ট করছে, করে এখান থেকে বুলিশ ক্যান্ডেল করছে, তার মানে এখান থেকে আবারও বাই করছে। দেন হচ্ছে মার্কেট প্রাইস নিচে আসলো মানে নো ট্রেডিং জোনের মধ্যে আসলো। আসার পরে হয়তো আমরা টার্গেট করছি যে 100 EM পর্যন্ত রিটেস্ট করবে, কিন্তু সে করে নাই, না করে এমন একটা বুলিশ ক্যান্ডেল করছে যার ক্লোজিং প্রাইস এইখানে একবারে 21 EM এর উপরে চলে গেছে এবং মুভিং অ্যাভারেজের সিকোয়েন্স গুলো ছিল বুলিশ। তার মানে এখান থেকে আমাদের আরো একটা বাই কনফার্মেশন আসছে। মার্কেট আবার কারেকশন দিল, মানে বুলিশ হওয়ার পরে আবার এখানে কারেকশন দিল, 30 EM পর্যন্ত কারেকশন দিয়ে এখান থেকে আবারও বাই কনফার্মেশন আসছে, এখান থেকে আবারও বাই এন্ট্রি নিলেন। দেন হচ্ছে এখান থেকে আবারও বাই কনফার্মেশন আসছে, বাই এন্ট্রি নিলেন। এই জায়গা থেকে দেখেন আবারও বাই কনফার্মেশন আসছে, বাই এন্ট্রি নিলেন। যে মার্কেটটা আমরা জাস্ট মুভিং অ্যাভারেজ দিয়ে রিড করে প্রফিট করতে পারবো, সেই জায়গায় আমাদের আরো অন্যান্য ইন্ডিকেটর বা আরো অন্যান্য কিছুর পিছনে ছুটে আমাদের চার্টটাকে মানে ভারী করার তো কোনো প্রয়োজন নাই ভাই, খুবই সিম্পল। এখানে অন্যভাবে আর অ্যানালাইসিস করার প্রয়োজন আছে? যে চার্ট আপনি জাস্ট মুভিং অ্যাভারেজ দিয়ে রিড করে প্রফিট করতে পারবেন, সেখানে আরো জটিল করে ফেলার কোনো প্রয়োজন আছে? ট্রেডিং সিস্টেমটাকে যত পারেন সিম্পল রাখার চেষ্টা করবেন, সহজ রাখার চেষ্টা করবেন। যত বেশি ইন্ডিকেটর অ্যাড করবেন, যত বেশি জটিল করে ফেলবেন, চার্ট অ্যানালাইসিস আপনার জন্য তত বেশি কঠিন হয়ে যাবে। বেশি ইন্ডিকেটর বেশি কনফিউশন তৈরি করবে। তো আপনারা যতটুকু শিখবেন তো তার থেকে বেশি মানার চেষ্টা করবেন। আপনি মার্কেটে অনেক কিছু শিখতেছেন, একটার পর একটা ইন্ডিকেটর, একটার পর একটা ট্রেডিং সিস্টেম শিখতে আছেন, কিন্তু অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি মানে তার কেয়ার করতেছেন না, তাহলে কিন্তু হবে না।
তো যেটা বলতেছিলাম, এখন আমরা 4টা এন্ট্রি শিখবো মুভিং অ্যাভারেজ দিয়ে, 4টা ট্রেড শিখবো। 2টা হচ্ছে ক্রস ওভার আর 2টা হচ্ছে ট্রেন্ড কন্টিনিউয়েশন। এই 4টা এন্ট্রি যদি আপনারা মনের মধ্যে জায়গা করে নিতে পারেন, আমার বিশ্বাস আপনাকে দিয়ে লস করা সম্ভব হবে না। এই 4টা এন্ট্রি যদি আপনি, মানে দুনিয়ার আর কিচ্ছুই শিখলেন না, আপনি ট্রেডিং লাইফে আর কিচ্ছুই শিখলেন না, জাস্ট এখন যে 4টা এন্ট্রি আমি দেখাবো, 2টা বাই এন্ট্রি এবং 2টা সেল এন্ট্রি, এই 2টাই যদি আপনারা মেনে চলেন, এই 2টার উপরেই যদি আপনারা ট্রেড করেন, আমি এতটুকু বলতে পারবো যে আপনাকে দিয়ে লস করানো সম্ভব না। তবে এখানে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, এগুলোর একটা ব্যাপার আছে। তো খেয়াল রাখেন, সাধারণত মার্কেট যখন মুভিং অ্যাভারেজ গুলো নিয়ে রিয়েক্ট করে, ধরেন এটা 100 EMA, তাই না? মার্কেট প্রাইস সুপার আপ ট্রেন্ডে থাকুক, মানে যে কোনো ভাবে যে কোনো অবস্থায় আপ ট্রেন্ডে আসে, এমতো অবস্থায় মার্কেট যখন কারেকশন দেওয়া শুরু করে, তার ফার্স্ট টার্গেট হচ্ছে 100 EMA। এখন আপনি যেই মানে যেই টাইম ফ্রেমেই ব্যবহার করেন না কেন, সেটা 5 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার, D1, H4, মানে যেই টাইম ফ্রেমেই ইউজ করেন না কেন, একটা চার্টে যখন মার্কেট কারেকশন দেওয়া শুরু করে, তার ফার্স্ট টার্গেট হচ্ছে 100 EMA পর্যন্ত। তো চার্টে একটু লক্ষ্য করেন, একটু খেয়াল রাখবেন, কারণ আপনাদের এই 4টা এন্ট্রি যে দেখাবো, এটাই আজকের মূল আলোচ্য বিষয়। মার্কেট আপনার এরকম যখন কারেকশনে আসা শুরু করবে, একটা মেজর কারেকশন দিবে, দিয়ে 100 মুভিং অ্যাভারেজ পর্যন্ত আসে কারেকশন দিবে, দেওয়ার পরে মার্কেট হয়তোবা 100 EMA কে ক্রস করে নিচে আসবে, কিন্তু এই শর্ট টার্মের যে মুভিং অ্যাভারেজ 21 এবং 30, এরা ক্রস ওভার করে, মানে এই 100 EMA কে ক্রস করে নিচের দিকে আসবে না। আসার আগে, ক্রস ওভার দেওয়ার আগেই মার্কেট প্রাইস আবারও এই শর্ট টাইমের ইএমএ গুলো ব্রেকআউট করে উপরের দিকে যাবে, এবং এই যে উপরের দিকে যাবে, এখানে একটা হায়ার হাই ক্রিয়েট করে ফেলবে। এইটা সর্বশেষ সুইং হাই, তাই না? এইটা ডাউন ট্রেন্ডের সর্বশেষ সুইং হাই, এইটাকে ব্রেকআউট করে একটা হায়ার হাই ক্রিয়েট করছে। তো যখন 100 EMA পর্যন্ত মার্কেট প্রাইস কারেকশন দিবে, রিটেস্ট দিবে, এরপরে মার্কেট প্রাইস নিচের দিকে আর সাস্টেইন করবে না। এই 100 EMA এর নিচে মার্কেট প্রাইস সাস্টেইন না করে সে আবারও একটা হায়ার হাই ক্রিয়েট করে ফেলবে। দেন হচ্ছে শর্ট টাইমের ইএমএ গুলোর ডিরেকশন চেঞ্জ হবে। এইখানে কি ছিল, এই 30 EMA এর নিচে 21 EMA ছিল এই জায়গায়, তার মানে এইটা শর্ট টাইমের জন্য ডাউন ট্রেন্ডে ছিল। তো এই ডাউন ট্রেন্ড থেকে শর্ট টাইমের ইএমএ গুলো আপ ট্রেন্ডে ডিরেকশন চেঞ্জ করবে, অর্থাৎ এই 21 EMA 30 EMA কে ক্রস করে উপরের দিকে যাবে। দেন হচ্ছে মার্কেট প্রাইস একটা হায়ার হাই ক্রিয়েট করছে, আপনি কি এইখানে ঠুস করে ট্রেড নিয়ে ফেলবেন? না, আপনি ওয়েট করবেন একটা কারেকশনের জন্য। কারেকশনটা দিবে কত দূর পর্যন্ত? ন্যূনতম 21 অথবা 30 EMA পর্যন্ত কারেকশন দিবে, একবারে ন্যূনতম। মার্কেট প্রাইস এই পর্যন্ত দিয়ে কারেকশন দেওয়ার পরে এইখান থেকে যখন আবারও বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, তখন আপনি বাই এন্ট্রি নেবেন। তো ধরেন এই জায়গা থেকে আপনি বাই কনফার্মেশন পাইলেন, আপনি তো এখানে বাই এন্ট্রিতে ঢুকে গেলেন, আপনার অ্যাসেলটা হবে কোথায়? অ্যাসেলটা হবে এই জায়গায় যে সুইং লোটা তৈরি করবে, এই সুইং লো থেকে কিছুটা প্রাইস গ্যাপ রেখে নিচে অ্যাসেল দিবেন। টেক প্রফিট কোথায়? দেখেন, এটা একটা মার্কেটের কারেকশন করছে, করে প্রথম একটা হায়ার হাই তৈরি করে প্রথম হায়ার লো তৈরি করছে। যদি সে ট্রেন্ড কন্টিনিউ করে, তাহলে তো একটা বিগ আপনি টেক প্রফিট পাইতেছেন। একেবারে ন্যূনতম যদি টিপি ইউজ করেন, এই তার যে কাছাকাছি যে সর্বশেষ রেসিস্টেন্স লেভেলটা ছিল, এইখানে আপনি টিপি সেট করবেন। আর যদি দেখেন যে এইটা ব্রেকআউট, মানে দেখবেন যে এই লেভেলটা সর্বশেষ যে হায়ার হাইটা করছে, এটা ব্রেকআউট করে নতুন করে হায়ার হাই ক্রিয়েট করতেছে কিনা। যদি নতুন করে এইটা লেভেলটাকে ব্রেকআউট করে সেদিকে যদি মার্কেট সাস্টেইন করে, তাহলে টেক প্রফিটটা আপনারা মুভ করাইতে থাকবেন, এবং একটা মেজর রেসিস্টেন্স লেভেল পর্যন্ত ট্রেডটা আপনি হোল্ড করবেন। তো
এই এন্ট্রিটা আশা করি বুঝতে পারছেন, আমি আরেকবার রিপিট করি, হ্যাঁ? কারণ এগুলা আর আপনারা পাবেন না। যে একটা মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, এমতো অবস্থায় যদি 100 ইএমএ পর্যন্ত টাচ করে, টাচ করার পরে মার্কেট প্রাইস একটা হায়ার হাই তৈরি করে, দেন হচ্ছে শর্ট টাইমের ইএমএ গুলো ট্রেন্ড চেঞ্জ করে, করার পরে আবার একটা কারেকশন দেয়। কারেকশনটা কোথায় দিবে? সেটা 21 ইএমএ পর্যন্ত দিতে পারে, 30 ইএমএ পর্যন্ত দিতে পারে, ইভেন আমাদের এই ইএমএ গুলোকে ক্রস করে নিচের দিকেও আসতে পারে। আসে আবার 100 ইএমএ পর্যন্ত কারেকশন দিয়ে আবারও যদি ট্রেন্ড কন্টিনিউ করে, অর্থাৎ এই যে সর্বশেষ সুইং লোটা করছে এখানে, এইটাকে যদি নিচের লোয়ার লো তৈরি না করে, এই লোয়ার লো তৈরি না করা পর্যন্ত, মানে এই লোয়ার লো তৈরির আগ পর্যন্ত যদি মার্কেট ঘুরে আবারও আপ ট্রেন্ডে চলে যায়, আপনারা সেখানে বাই এন্ট্রি দিতে পারবেন। তাহলে বাই এন্ট্রি দেওয়ার জন্য এই 30 ইএমএ তে আসছে, বুলিশ ক্যান্ডেল হইলো, এখান থেকে বাই দিলেন, বা হচ্ছে আরেকটু নিচে মাঝে মধ্যে হাই ভোলাটাইলের কারণে মার্কেট প্রাইস একটু বেশি কারেকশন করতে পারে, সেটা ফিবো 70-80% পর্যন্ত কারেকশন করতে পারে। তো ধরেন যে আমার 100 ইএমএ পর্যন্ত কারেকশন করলো, কিন্তু শর্ট টাইমের ইএমএ গুলো তখন পর্যন্ত বুলিশ ছিল। এমনও হতে পারে না যে একটা ক্যান্ডেলেই আসে এই পর্যন্ত রিটেস্ট করলো, পরে আবার এক ক্যান্ডেলে বুলিশ হয়ে গেল, তখন আপনারা আরো খুব ইজিলি এখানে বাই এন্ট্রিটা দিতে পারবেন। তাহলে বাই এন্ট্রির সিনারিওটা কি হবে? মার্কেট প্রাইস 100 ইএমএ পর্যন্ত আসে, কারেকশন করবে, করে আবার একটা হায়ার হাই ক্রিয়েট করবে, দেন হচ্ছে একটা হায়ার লো ক্রিয়েট করবে, এইখান থেকে বাই কনফার্মেশন পাইলে বাই এন্ট্রিতে ঢুকে যাবেন। তো এইটা গেল একটা এন্ট্রি। দেন হচ্ছে, আচ্ছা আমি যদি আরেকটা সিনারিও দেখাই, সে ধরেন লাইভ মার্কেট, আমাদের মার্কেট প্রাইস 100 ইএমএ তে আসলো, আসে টাচ করলো, টাচ করার পরে এখানে আবার মার্কেট কিছুটা সময় মানে মুভ করলো, করার পরে একটা হায়ার হাই ক্রিয়েট করলো, এর মধ্যে শর্ট টাইমের যে ইএমএ গুলো আছে এগুলো আবারও ধরেন এইভাবে ডাউন ট্রেন্ড থেকে আবারও আপ ট্রেন্ডে ঘুরে গেল। তো মার্কেট প্রাইস এইখানে যদি আবারও আসে এই সিনারিওটাই তৈরি করে, তাহলে এইখান থেকে আবারও বাই এন্ট্রি হবে। এই সেম প্যাটার্নের আমি আরো কয়েকটা উদাহরণ দেখাই, যেন আপনাদের খুব ভালোভাবে এই বিষয়গুলা আপনার মাথায় জায়গা করে নিতে পারে। আচ্ছা এইখানে লক্ষ্য করেন, আমার এটা কি ছিল? মার্কেট প্রাইস এই জায়গায় প্রথমে 100 ইএমএ পর্যন্ত সে টাচ করলো, টাচ করে মুভিং অ্যাভারেজ পর্যন্ত আসলো, আসে এইটা সর্বশেষ সুইং হাই ছিল, দেন হচ্ছে এখানে আরেকটা হায়ার হাই ক্রিয়েট করছে। আপনি দেন হচ্ছে এখানে এই 30 ইএমএ পর্যন্ত যখন রিটেস্ট করছে, এই 30 ইএমএ পর্যন্ত রিটেস্ট করার পরে তো এখানে আপনি বাই এন্ট্রিটা দিচ্ছেন, তাই না? এসএলটা কিন্তু এই যে লোটা করছে এর নিচেই হবে, এই এন্ট্রিটা দেখা যাচ্ছে আমাদের স্টপ লস হিট করছে। পরের বারেই আমার আবার এই 100 ইএমএ পর্যন্ত আসছে, ক্রস ওভার দেওয়ার চেষ্টা করছে, পারে নাই, শর্ট টাইমের ইএমএ গুলো চেঞ্জ হয়ে গেছে না? তো এই জায়গায় দেখা যাচ্ছে আমি এখন 15 মিনিট টাইম ফ্রেমে আছি, এইখানে আমার কারেকশনটা দেয় নাই, আমার 21 বা 30 ইএমএ পর্যন্ত কারেকশন দেয় নাই। মাঝে মধ্যে এরকমটা হবে যে 100 ইএমএ পর্যন্ত টাচ করছে, মার্কেট প্রাইস হাই ভোলাটাইলের কারণে আমার আর 21 বা 30 ইএমএ পর্যন্ত কারেন্ট টাইম ফ্রেমে কারেকশন দিচ্ছে না। তখন কি করবেন? তার থেকে যে লোয়ার টাইম ফ্রেম আছে, ধরেন আমি 15 মিনিটে আছি, তাহলে আপনাকে 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে, এই যে 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখবেন যে আপনি 30 অথবা 21 ইএমএ পর্যন্ত কারেকশন পেয়ে গেছেন, তখন সেখান থেকে আপনি ট্রেডে ঢুকে যাবেন। আমি আরো একটা উদাহরণ দেখাই প্রিভিয়াস চার্টে গিয়ে। আচ্ছা আমার এখানে বেশি চার্ট শো করতেছে না, এর কারণ হচ্ছে আমি আপনাদের একটা ক্লাসে বোঝানোর জন্য যেটা করছিলাম, এখানে 1000 বারে আমি ফিক্সড করে রাখছিলাম, সেটা আমি 10,000 করে দিলেই আমি প্রিভিয়াস চার্টে স্ক্রল করতে পারবো। এর জন্য আমাকে MT5 টা কেটে দিতে হবে, দিয়ে নতুন করে ওপেন করতে হবে। আপনারা একটু শেষ পর্যন্ত থাকবেন, অনেক আলোচনা আছে, তারপরে আমি দেখি আরো 20 মিনিটের মধ্যে যতটুকু আমি নিতে পারি আপনাদের ইনশাল্লাহ শেষ করব। বিশেষ করে আজকের যে চারটা সেট আমি দেখাচ্ছি, এই চারটা এন্ট্রি আপনারা লাইভ মার্কেটে প্র্যাকটিস করবেন, তাহলে আমি আশা করি আপনাদের মানে এই বিষয়গুলো ক্লিয়ার হবে। যে এইখানে আমি একটু হায়ার টাইম ফ্রেমে যাই, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। তো ক্রস ওভার এন্ট্রি গুলাই বেশি মার্কেট এখানে এই অনেকটা সময় ধরে, প্রায় 1 মাস ধরে মার্কেট রেঞ্জ করছে। আর রেঞ্জ মার্কেটে দেখা যায় যে আমাদের এন্ট্রি গুলো খুব বেশি একটা আসে না। এই জন্য আপনাদেরকে আমি
আর একটু প্রিভিয়াস চার্টে ধরে যাই। আচ্ছা, এই জায়গায় লক্ষ্য করেন। আমার স্ক্রিনটা স্টপ হয়ে গেছে না? থ্যাংক ইউ বলার জন্য। আশা করি এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার। আমি আরেকটা উদাহরণ যদি দেখাই, একটু চার্টে লক্ষ্য করেন যে এখানে মুভিং অ্যাভারেজে মার্কেট আপ ট্রেন্ড ছিল, সে আবার ডাউন ট্রেন্ডে আসছে, 100 EMA পর্যন্ত কারেকশন করছে, দেন হচ্ছে এখানে আবার একটা হায়ার হাই ক্রিয়েট করছে, করার পরে সে আবারও 30 EMA পর্যন্ত রিটেস্ট করছে, করার পরে এখান থেকে আমাদের বাই কনফার্মেশন আসছে, তাই না? তো আমি বলছি না যে মাঝে মধ্যে এমনও হতে পারে যে আমাদের স্পাইকটা 100 EMA পর্যন্ত আবারও দিতে পারে। তো দেওয়ার পরে দেখেন মার্কেট প্রাইস ঠিক আবার একটা লং টার্ম মুভ করছে আপ ট্রেন্ডে। তো এতটুকু প্যাটার্নটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এইখানে বাই এন্ট্রির যে প্যাটার্নটা সেটা কিরকম হবে, যে মার্কেট প্রাইস আপ ট্রেন্ডে থাকাকালীন অবস্থায় 100 EMA পর্যন্ত কারেকশন দিবে, দেওয়ার পরে আবার ট্রেন্ড চেঞ্জ করে এখানে একটা হায়ার হাই করে বাই হবে। দেখেন এই যে এটা হচ্ছে সর্বশেষ সুইং হাই, এই হাইটাকে ব্রেক করে এখানে একটা হায়ার হাই ক্রিয়েট করছে, দেন হচ্ছে আর একটা কারেকশন করছে, দেন হচ্ছে বাই। মানে এমনটা হবে না, মানে আপনার এইখানে 100 EMA পর্যন্ত আসে টাচ করছে, মুভিং অ্যাভারেজ ডিরেকশন চেঞ্জ করছে, আপনি বাই দিলেন না, আপনাকে অবশ্যই একটা হায়ার হাই খুঁজে বের করতে হবে। মানে এরকমটা যদি হয় যে ধরেন মার্কেটের এটা সর্বশেষ সুইং হাই, এর মধ্যে ইএমএ গুলো চেঞ্জ হয়েছে কিন্তু মার্কেটে হায়ার হাই তৈরি হয় নাই, তাহলে কি আপনি বাই এন্ট্রি দিবেন? না, বাই এন্ট্রি দেওয়া যাবে না। ভাই বলছি না যে মুভিং অ্যাভারেজ নিয়ে যদি আমি 4 ঘন্টাও আলোচনা করি তাও মনে হয় শেষ হবে না। তো আপনারা আমি দ্রুত চেষ্টা করতেছি, আরো 3টে এন্ট্রি আছে এটা আপনাদের শেষ করতে। তো এটা গেল আপ ট্রেন্ডের ট্রেন্ড কন্টিনিউয়েশন একটা এন্ট্রি। আর একটা হচ্ছে ট্রেন্ড রিভার্সাল। ধরেন মার্কেট প্রাইস মুভিং অ্যাভারেজের উপরে আছে, আপ ট্রেন্ডে আছে, এমতো অবস্থায় মার্কেট প্রাইস এই 100 EMA কে ক্রস করে নিচের দিকে আসবে, দেন হচ্ছে শর্ট টাইমের ইএমএ গুলো, এই যে শর্ট টাইমের ইএমএ গুলো সেইগুলাও এই 100 EMA কে ক্রস ওভার করে নিচের দিকে আসবে, তখন আমাদের মার্কেট রিভার্স করে, মানে একটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে রিভার্সালের সিগন্যাল প্রোভাইড করে। তো এখানে লক্ষ্য করেন যে মার্কেট যখন 100 EMA কে ক্রস ওভার করে নিচের দিকে আসলো, তো নিচের দিকে আসার সাথে সাথে কি আপনি ট্রেড দিবেন? না, আপনার হচ্ছে মার্কেট ওয়েট করতে হবে একটা কারেকশন দেওয়ার জন্য। খেয়াল রাখবেন, যখন সাধারণত মার্কেট প্রাইস লং টার্ম মুভিং এভারেজ, সেটা আমার 100 EMA হইতে পারে, সেটা আমাদের 200 EMA হইতে পারে, যদি 100 EMA কে মার্কেট প্রাইস ব্রেক করে নিচের দিকে আসে, তার মানে হচ্ছে সে অবশ্যই প্রিভিয়াস যে সুইং লো আছে সেটা ব্রেকআউট করে নিচের দিকে আসছে। মানে এইখানে আপনার আর এই চিন্তা করতে হবে না যে ট্রেন্ড ব্রেকআউট করছে কিনা। যখনই 100 EMA কে উপর থেকে ক্রস করে মার্কেট প্রাইস নিচের দিকে চলে আসবে, তার মানে হচ্ছে আপ ট্রেন্ড থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে রিভার্স করে ফেলছে। এখন আপনার এন্ট্রি লেভেল খুঁজে বের করতে হবে। এরপরে দেখবেন যে মার্কেট প্রাইস ক্রস করে নিচে আসার পরে এই শর্ট টাইমের মুভিং এভারেজ গুলো এই 100 EMA কে ক্রস করে নিচের দিকে আসবে, যখন ক্রস ওভারটা করবে এই 100 EMA শর্ট টাইমের ইএমএ গুলো যখন 100 EMA কে ক্রস ওভার করে নিচের দিকে আসবে, দেন হচ্ছে আপনি ওয়েট করবেন মার্কেট প্রাইস আবারও এই শর্ট টাইম ইএমএ পর্যন্ত গিয়ে কারেকশন করবে, সেটা 21 EMA হতে পারে, 30 EMA পর্যন্ত হইতে পারে। এরপরে এখান থেকে আবারও সেল কনফার্মেশন আসলে বেয়ারিশ ক্যান্ডেল বা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের যে সিগন্যাল গুলো আছে, যখন ক্যান্ডেল কনফার্মেশন পাবেন বেয়ারিশ ক্যান্ডেলের, দেন হচ্ছে এই লেভেল গুলো থেকে আপনারা আবারও সেল এন্ট্রি নিতে পারেন। তাহলে এই দ্বিতীয় এন্ট্রির সেট আপটা বুঝতে পারছেন? সহজ একটা কনসেপ্ট। আপনার 100 EMA কে প্রথমে মার্কেট প্রাইস এইভাবে একটা ক্রস ওভার দিবে, দেন হচ্ছে শর্ট টাইমের ইএমএ গুলো মার্কেট প্রাইস এই 100 EMA কে ক্রস ওভার দিয়ে নিচে আসবে, দেন 100 এই ক্রস ওভারটা দেওয়ার পরে আপনার মার্কেট প্রাইস ফির এই শর্ট টাইমের ইএমএ গুলো পর্যন্ত গিয়ে রিটেস্ট করবে বা কারেকশন করবে, এবং এইখান থেকে যখন সেল কনফার্মেশন আসবে তখন আপনাদের
সেল দিতে হবে। তার মানে এখানে আপনার একটা ধৈর্যের খেলা আছে। ধৈর্যের খেলাটা কি? মার্কেট প্রাইস 100 EMA কে ক্রস ওভার করছে, আপনি সাথে সাথে সেল দিতে পারবেন না, আপনাকে ওয়েট করতে হবে। শর্ট টাইমের ইএমএ গুলো এই 100 EMA কে ক্রস করে নিচের দিকে আসবে, দেন হচ্ছে আপনি আবারও ওয়েট করবেন। 100 EMA গুলো, সরি, শর্ট টাইমের ইএমএ গুলো যখন 100 EMA কে ক্রস ওভার করে নিচের দিকে আসবে, তখন মার্কেট প্রাইস আবারও শর্ট টাইমের ইএমএ পর্যন্ত গিয়ে কারেকশন করবে। দেন হচ্ছে এইখান থেকে যখন আপনি সেল কনফার্মেশন নেবেন, তখন আপনাকে এইখান থেকে সেল এন্ট্রি দিতে হবে। আশা করি এই এন্ট্রিটা বুঝতে পারছেন। এরপরে ঠিক এই দুইটা এন্ট্রির বিপরীত এন্ট্রি হচ্ছে আরেকটা বাই এন্ট্রি। কিরকম? আমি যদি সর্বশেষ চার্টের অবস্থানে যাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি আরেকটা একটু উদাহরণ দেখাই, যে ক্রস ওভার সেল এন্ট্রিটা দেখাইলাম। এই জায়গায় লক্ষ্য করেন, মার্কেট প্রাইস 100 EMA টাকে ক্রস ওভার করে নিচে আসলো, তাই না? দেন হচ্ছে আমার চার্ট কি জাস্ট টাইমে আপডেট হচ্ছে? আপনারা একটু বলবেন, আজকে নেটওয়ার্কটা একটু প্রবলেম, এই জন্য হয়তো বা চার্টের আপডেটটা জাস্ট টাইমে আপনাদের এখানে আসতেছে কিনা একটু বলবেন। আজকে আমার নেটওয়ার্কটা একটু স্লো, আমি কোথার সাথে চার্টের না, মিল হচ্ছে ঠিক কি। আছে। তার আচ্ছা, মনে হচ্ছে ঠিকঠাক আছে এখন। আচ্ছা, থ্যাংক একটু ইউ। আগান। তো এইখানে আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, যে মার্কেট যেভাবে সেল কনফার্মেশনটা আসে, মানে শর্ট টাইমের ইএমএ গুলোর ক্রস ওভার দিয়ে সেল রিভার্সাল এন্ট্রিটা কিভাবে আসে। চার্ট আমাদের শর্ট টাইমের ইএমএ গুলো আগে ব্রেকআউট করে নিচের দিকে আসলো, দেন হচ্ছে 100 EMA কে মার্কেট প্রাইস ক্রস করে নিচের দিকে আসলো। এরপরে শর্ট টাইমের ইএমএ গুলো আস্তে আস্তে ক্রস ওভার করে নিচের দিকে আসলো। যখন 100 EMA এর সাথে শর্ট টাইমের ইএমএ গুলোর একটা গ্যাপ থাকবে, যেমন এইখানে কিন্তু গ্যাপটা ছিল না, ক্রস ওভারটা করছে। আমি একটু মার্ক করে দেই, এই জায়গায় দেখেন, এইখানে শর্ট টাইমের ইএমএ ক্রস ওভার করছে, কিন্তু এখানে কিন্তু 100 EMA এর সাথে শর্ট টাইমের ইএমএ গুলোর গ্যাপ ছিল না। এমন তো অবস্থায় আপনি এখানে এটাকে ভ্যালিড ক্রস ওভার হিসেবে কনসিডার করবেন না। তাহলে কি করবেন? ক্রস ওভার দেওয়ার পরে আপনি একটু ওয়েট করবেন যেন একটা গ্যাপ তৈরি হয়, 100 EMA এর সাথে শর্ট টাইমের ইএমএ গুলোর জন্য একটা গ্যাপ তৈরি হয়। দেন হচ্ছে আপনার এখানে যখন পরের বার কারেকশন গুলো দিল, এইখান থেকে আপনি যদি সেল এন্ট্রিটা দিতেন, দেখেন আপনি ভালো একটা প্রফিট এখান থেকে মেক করতে পারতেন। তাহলে সেল এন্ট্রি গুলোর প্যাটার্নটা কি? আমরা এ যাবৎ পর্যন্ত দুইটা এন্ট্রি শিখলাম। একটা হচ্ছে 100 EMA পর্যন্ত মার্কেট প্রাইস আসে, রিটেস্ট করবে, করে আবার উপরে চলে যাবে। আর দ্বিতীয় এন্ট্রিটা আমরা কি শিখলাম? এটা 100 মুভিং অ্যাভারেজ, মার্কেট প্রাইস আপ ট্রেন্ডে থাকবে, মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, দেন হচ্ছে 100 EMA কে ক্রস ওভার করে নিচে আসবে, দেন আবারও কারেকশন দিবে, দেন আমরা এই লেভেলগুলো থেকে সেল এন্ট্রি দেব। তাইলে দুইটা এন্ট্রি আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আর দুইটা এন্ট্রি ঠিক এগুলারই বিপরীত। এখন আমরা একটা বাই এন্ট্রি দেখব। কিরকম? মার্কেট প্রাইস ডাউন ট্রেন্ডে থাকাকালীন অবস্থায় হঠাৎ করে দেখবেন 100 EMA কে ক্রস ওভার করে উপরে চলে গেছে, এরভাবে ক্রস ওভার করে উপরে গেছে। দেন হচ্ছে শর্ট টাইমের ইএমআই গুলাও ক্রস ওভার করে উপরে চলে গেছে। তার মানে মার্কেট এখানে টোটালি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে রিভার্স করছে। এখন আমার কি প্রয়োজন? একটা কারেকশন লেভেল প্রয়োজন, তাই না? তো দেন মার্কেট যখন একটা কারেকশন করবে, রিটেস্ট করবে, রিটেস্ট করার পরে এখান থেকে আপনি আবারও বাই এন্ট্রি নেবেন। তাহলে 3 নাম্বার এন্ট্রিটা বুঝতে পারছেন? 3 নাম্বার এন্ট্রিটা কি? মার্কেট প্রাইস শর্ট টাইমের ইএমএ গুলো এই 100 EMA কে ক্রস ওভার করবে, দেন হচ্ছে আরেকটা কারেকশন দিবে, এই কারেকশন পয়েন্ট গুলো থেকে আপনি বাই দিবেন। আর স্টপ লস কোনোভাবে আপনি এই 100 EMA এর নিচে দিবেন না। তবে আপনাদের আরো কিছু অ্যাডভান্স ক্লাস হবে, ওইগুলো ক্লাসে আপনারা এক্সাক্ট এসএলটিপিটা বুঝতে পারবেন। তো আপাতত আপনি ধরেন যে এইখানে একটা সুইং লো পাইলেন, বা এই সুইং লোটা থেকে আপনি বাই এন্ট্রি দিচ্ছেন, এইখান থেকে কিছু প্রাইস গ্যাপ রেখে আপনি এসএল দিবেন। আর যতক্ষণ পর্যন্ত মুভিং অ্যাভারেজ গুলো বুলিশ থাকবে, মানে এই শর্ট টাইমের মুভিং অ্যাভারেজ 21 এবং 30 EMA বুলিশ থাকবে। কিভাবে বুলিশ বুঝতেছি? যা 21 EMA এর উপরে, সরি, 30 EMA এর উপরে 21 EMA থাকতেছে, মার্কেট প্রাইস কখনো কখনো এই নিচে আসতে পারে, আমাদের ভয় দেখাইতে পারে যে আমরা সেল হয়ে যাব, রিভার্স করব। আমি বাই এন্ট্রি ধরছি,
কিন্তু শর্ট টাইমের ইএমএ গুলো বুলিশই আছে, কিন্তু মার্কেট প্রাইস কখনো কখনো শর্ট টাইমের ইএমএ নিচে আসতেছে। আমাদের ভয় পেলে চলবে না, ট্রেডটা আমাদের হোল্ড করতে হবে। শর্ট টাইমের ইএমএ গুলো যদি কখনো চেঞ্জ হয়ে যায়, নিচের দিকে চলে আসে, তখন আমাদের ভয়ের কারণ যে শর্ট টাইমের ইএমএ গুলো চেঞ্জ করে ফেলছে, মার্কেট ডাউনে যেতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত শর্ট টাইমের ইএমএ গুলো বুলিশ থাকবে, আপনি যদি বাইয়ের পক্ষে থাকেন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে তৃতীয় নাম্বার এন্ট্রিটা আপনারা বুঝতে পারছেন যে মার্কেট প্রাইস মুভিং অ্যাভারেজের নিচে থাকবে, শর্ট টাইমের ইএমএ গুলোকে 100 ইএমএ ক্রস, সরি 100 ইএমএ কে শর্ট টাইমের ইএমএ গুলো ক্রস ওভার করে উপরে যাবে, দেন হচ্ছে আবার একটা কারেকশন আসবে। এই কারেকশন দেওয়ার পরে আপনার এন্ট্রিটা দিতে হবে, এর আগে ট্রেড দেওয়া যাবে না। তাহলে এরপরে আসেন চতুর্থ নাম্বার এন্ট্রি। চতুর্থ নাম্বার এন্ট্রিটা হচ্ছে ঠিক আমরা প্রথম যে এন্ট্রিটা দেখলাম তার বিপরীত, অর্থাৎ এরকমটা হবে। এইখানে দেখাই আমি যে মার্কেট প্রাইস ডাউন ট্রেন্ডে থাকাকালীন অবস্থায় 100 ইএমএ টাচ করবে, টাচ করার পরে ক্রসওভার আর করতে পারবে না, বা করতে গেলেও সেটা সাস্টেইন করবে না। না করে কি করবে, মার্কেট প্রাইস এখানে একটা লোয়ার লো তৈরি করবে, দেন হচ্ছে শর্ট টাইমের ইএমএ গুলো আবার ডাউন ট্রেন্ডে ঘুরে যাবে। এরপরে মার্কেট প্রাইস আবারও এই শর্ট টাইমের ইএমএ পর্যন্ত কারেকশন দিবে, দেওয়ার পরে সেল কনফার্মেশন বা বেয়ারিশ ক্যান্ডেল কনফার্মেশন দিবে, সেইখান থেকে সেল এন্ট্রি দিবেন। দেখেন আমি খুব জটিল করতেছি না, সহজভাবে বোঝার চেষ্টা করবেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকাকালীন অবস্থায় 100 ইএমএ পর্যন্ত গিয়ে টাচ করবে, কখনো কখনো 100 ইএমএ কে ক্রস করে উপরের দিকে যেতে পারে, কারণ কখনো কখনো 200 মুভিং অ্যাভারেজ পর্যন্ত গিয়ে টাচ করে। তো এইদিকে টাচ করার পরে মার্কেট প্রাইস ক্রস ওভার আর করতে পারবে না, তার আগেই মার্কেট আবারও ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। তাহলে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার কন্ডিশনটা কি, যা শর্ট টাইমের ইএমএ চেঞ্জ হইলে কি আপনারা সেলে ঢুকবেন? না, প্রথমে 100 ইএমএ পর্যন্ত যাবে, দেন হচ্ছে এখানে মার্কেট প্রাইস কিছু সময় মুভ করবে, কখনো কখনো ডিরেক্ট নতুন করে একটা লোয়ার লো তৈরি করবে। আমরা যদি সর্বশেষ এইটার এই ট্রেন্ডের মানে আমরা এতটুকু যদি আপ ট্রেন্ড হিসেবে কনসিডার করি এই সার্কেলের মধ্যে, এইটা সর্বশেষ সুইং লো, দেন হচ্ছে এখানে আরেকটা সুইং লো তৈরি করছে যেটা প্রিভিয়াস সুইং লোটাকে ব্রেক করে নিচে আসছে, তার মানে এটা একটা লোয়ার লো তৈরি করে ফেলছে। আর মার্কেটে যখন লোয়ার লো তৈরি করবে, তার মানে হচ্ছে এটা একটা ডাউন ট্রেন্ডের সাইন। বুঝেন? কিন্তু এই ক্লাসগুলো আপনাদের হয়ে গেছে, এগুলো যদি আপনারা মনের মধ্যে জায়গা করে না নিতে পারেন, তাহলে কিন্তু বুঝবেন না, সামনে আগাইতে পারবেন না। চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো কি বললাম, এতটুকু ছিল আমার আপ ট্রেন্ড, এটা একটা সুইং লো ছিল, এটা একটা সুইং লো ছিল। তো এই সুইং লোটাকে ব্রেকআউট করে নতুন করে একটা সুইং লো ক্রিয়েট করছে, যেটা একটা লোয়ার লো। তো লোয়ার লো তৈরি করছে, তার মানে হচ্ছে আমার এটা একটা ডাউন ট্রেন্ডের সাইন তৈরি করছে। আমি কি সাথে সাথে এই ক্যান্ডেল গুলো থেকে সেল দিতাম? না, আমাদের ওয়েট করতে হবে শর্ট টাইমের ইএমএ গুলো আবারও ডাউন ট্রেন্ডে ঘুরানোর জন্য। তো দেখা যাচ্ছে মার্কেট প্রাইস এখানে আরেকটা সুইং লো তৈরি করলো, দেন হচ্ছে এখানে শর্ট টাইমের ইএমএ গুলো তখন চেঞ্জ হয়ে গেছে। এইখানে যদি আপনি তাড়াহুড়ো করতেন যে শর্ট টাইমের ইএমএ গুলো চেঞ্জ হয়েছে, এখান থেকে সেল দেয়, তাহলে আপনার রেসাল্টটা কি বেশি লাগতেছে, স্টপ লসটা অনেক বেশি দিতে হচ্ছে। তো এখানে আপনারা কি করবেন, শর্ট টাইমের ইএমএ গুলো ঘুরবে, দেন হচ্ছে আবারও শর্ট টাইমের ইএমএ 30 অথবা 21 ইএমএ পর্যন্ত মার্কেট প্রাইস গিয়ে টাচ করবে। তো এইখানে যে সুইং হাইটা করছে ভাই, এটা কি প্রিভিয়াস সুইং হাই থেকে হায়ার প্রাইসে করছে? হায়ার প্রাইসে করে নাই। তার মানে খুবই স্পষ্ট, আমরা জিগজ্যাগ প্যাটার্নটা যদি এইখানে এতটুকু খেয়াল করি যে এইখানে আমার যে জিগজ্যাগ প্যাটার্নটা করছে, এখানে বেয়ারিশ ক্যান্ডেল করছে, শর্ট টাইমের ইএমএ গুলো ডাউন ট্রেন্ড তৈরি করছে, 100 ইএমএ থেকে রিজেকশন আসতেছে, তো ইজিলি এখানে সেলটা আমরা বুঝতে পারতেছি না। এত সুন্দর এত ইজি একটা মার্কেট, আমরা কেন এত পেছাবো? এইভাবে আপনারা ট্রেন্ড আইডেন্টিফাই করবেন এবং ট্রেড করবেন। তাহলে আমি আপনাদের 4টা এন্ট্রি দেখাইলাম। আমি একটু যদি সামারি করি, মানে আর বেশি সময়ও নিব না, শেষের দিকে চলে আসছি আমরা। দেখেন 4টা এন্ট্রির জাস্ট সিনারিওটা আপনার মনের মধ্যে গেঁথে নিবেন। যখন যেই চার্টেই ট্রেড করেন না কেন, হয়তোবা জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমরা কোন টাইম ফ্রেমে এটা ব্যবহার করব। আপনি যে কোনো টাইম ফ্রেম, সেটা 5 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, 1 আওয়ার হতে পারে, D1 হতে পারে, H4 হতে পারে, যেই টাইম ফ্রেমেই ব্যবহার করেন না কেন কাজ করবে।
মাল্টি টাইম ফ্রেমের একটা ক্লাস আমি আপনাদের নেব, তখন আপনারা আরো অ্যাডভান্স হয়ে যাবেন, কিন্তু আপাতত আমি আপনাদের বলি যখন যেই টাইম ফ্রেমেই ব্যবহার করেন না কেন সেটা কাজ করবে। তাহলে 4টা এন্ট্রি কি শেষ? এই বিষয়ে আর আমি আর কথা বলবো না, অন্য টপিকসে চলে যাব, আরো বেশ কয়েকটা টপিকস আছে আমাদের। তো যেটা বলতেছিলাম, 4টা এন্ট্রি আমরা আজকে শিখলাম। 4টা এন্ট্রি কি? 2টা এন্ট্রি হচ্ছে মার্কেট প্রাইস। আগে বাই এন্ট্রি দুইটা দেখি, যে মার্কেট প্রাইস আপ ট্রেন্ডে থাকাকালীন অবস্থায় 100 কে আসে রিটেস্ট করবে, রিটেস্ট করে আবারও বাই এন্ট্রি দিতে পারে। দেন হচ্ছে আরেকটা এন্ট্রি আমরা দেখলাম কি, যে মার্কেট প্রাইস 100 কে ক্রস ওভার করে উপরে একটা বাই এন্ট্রি দিতে পারে। তাহলে 2টা বাই এন্ট্রি এইভাবে নিব। দেন হচ্ছে সেল এন্ট্রি গুলো আমরা কিভাবে দেখলাম, যে এটা ধরেন যে এটা আমার একটা মুভিং অ্যাভারেজ, মার্কেট প্রাইস ক্রস ওভার করে নিচে আসবে, আবার মুভিং অ্যাভারেজ পর্যন্ত রিটেস্ট করে সেইখান থেকে আমরা সেল এন্ট্রি নিব। এটা হচ্ছে ক্রস ওভার এন্ট্রি। আরেকটা ডাউন ট্রেন্ড কন্টিনিউশনের ট্রেডটা কিরকম হবে, ধরেন এটা 100 মুভিং অ্যাভারেজ, মার্কেট প্রাইস 100 মুভিং অ্যাভারেজ পর্যন্ত গিয়ে টাচ করবে, টাচ করে আবারও সেখান থেকে সেল কনফার্মেশন আসবে। আমি এই সিস্টেমটা দিয়ে, ওই যে বললাম না 2013 সালে ধরছি, আজ পর্যন্ত ট্রেড করি। তো আপনারা একটু লাইভ চার্টে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসে আপনাকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলবে। আমি আমার থেকে আরো বড় মেন্টর, দুনিয়ার বেস্ট ট্রেডিং সিস্টেম, বেস্ট ফর্মুলা আপনাকে শেখানো হইলো, আপনি সেটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারতেছেন না, আপনার ট্রেডে ডিসিপ্লিন নাই, আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক নাই, আপনি কখনোই এই মার্কেটে সাস্টেইন করতে পারবেন না। তো আমাদের মুভিং এভারেজ নিয়ে আজকের আলোচনা এতটুকুই। নেক্সট টপিকসে চলে যাব। আমি প্রথমেই বলছি যে মুভিং এভারেজ নিয়ে আরো যদি আমি 4 ঘন্টা আলোচনা করি, আলোচনা শেষ হবে না। এটা এত গভীর একটা বিষয় যে যতটুকু আমরা আহ মানে এটা যত মার্কেটে যত বেশি সময় দিব, আপনি তত বেশি এগুলো বিষয় সম্বন্ধে জানতে পারবেন, বা এই বিষয়ের এই মুভিং অ্যাভারেজের যে উইকনেস গুলো আছে, দুর্বলতা গুলো আছে, এগুলো বুঝতে পারবেন। তো আপনারা চার্টে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। নেক্সট আলোচনা করব যে, একটা মিনিট সময় দেন, আমি একটু আমার টপিক গুলো দেখে নেই। আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট একটু চলে আসি। যে আপনারা ট্রেড করবেন, এক একজনের ফান্ড এক এক রকম থাকবে। আপনারা কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবেন। একটা বিষয় বলে রাখি ভাই, যদি আপনি আপনার মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে না করেন, আপনার ট্রেডের রিস্ক ম্যানেজমেন্ট যদি ঠিকভাবে না করেন, আপনি কখনোই এই মার্কেটে সাস্টেইন করতে পারবেন না। এর জন্য আপনার যেটা করতে হবে, একটা ট্রেডে কখনোই আপনি 1% বা 0.5%-এর বেশি রিস্ক নেবেন না। আপনি একটা ট্রেডে কখনোই 1% বা 0.5%-এর বেশি রিস্ক নিবেন না। যে এই রিস্কটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন, আপনি মাই এফএক্স বুক এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। সহজ একটা আমি ওয়ে দেখাই দিই আপনাদের। এরপরে হচ্ছে এই myfxbook.com, আশা করি চার্টটা দেখতে পারতেছেন আপনারা। এরপরে এই যে হোম, হ্যাঁ, এইখানে ক্লিক করবেন। আপনারা কি দেখতে পারতেছেন কিনা একটু জানাবেন। হোম, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এই যে দেখেন ফরেক্স ক্যালকুলেটর, প্রথম যে অপশনটা এখানে পজিশন সাইজ ক্যালকুলেটর, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের এই মাইএফএক্স বুকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলে নিলে আপনি এখানে একটা টেমপ্লেট সেভ করে রাখতে পারবেন। তো সর্বপ্রথম এখানে কোন পেয়ারে আপনি ট্রেড করেন সেই পেয়ারটা সিলেক্ট করে দিবেন। ধরেন আমি গোল্ডে ট্রেড করব, তাহলে আমি গোল্ডের পেয়ারটা আগে এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে অ্যাকাউন্ট কারেন্সি, মানে আমাদের সাধারণত অ্যাকাউন্ট কারেন্সি ইউএসডি থাকে, তার মানে আমরা ইউএসডি টাই সিলেক্ট করব। যদি আপনি বিডিটি বা ইউরো বা জিবিপি দিয়ে থাকেন আপনার অ্যাকাউন্টের বেস কারেন্সি বা অ্যাকাউন্ট কারেন্সি, এখানে আপনি অন্যটা সিলেক্ট করতে পারেন। তো আমাদের সাধারণত এজ এ বাংলাদেশিরা এই ইউএসডি টাই দিয়ে থাকি। অ্যাকাউন্ট সাইজ, মানে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কত। ধরলাম আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে $1000,
এখন রিস্ক, আপনি কত পার্সেন্ট রিস্ক নিতে চাচ্ছেন একটা ট্রেডে? সর্বোচ্চ 1%। 1%-এর বেশি পার ট্রেডে কখনোই আপনারা রিস্ক নিবেন না। ভালো হয় আপনারা যদি 0.5% রিস্ক নেন। তো ধরে নিলাম আপনি সর্বোচ্চ 1% রিস্ক নেবেন। স্টপ লস কত পিপস দিবেন? ধরলাম গোল্ডে আপনি মিনিমাম 100 পিপস, বর্তমান আমাদের মার্কেটের যে এটিআর, আমাদের মিনিমাম 100 পিপস এসএল দিতেই হয়। এরপরে এই যে ট্রেড সাইজ, এইখানে আপনারা লিখে দিবেন 1000। এরপরে ক্যালকুলেটরে ক্লিক করবেন। এখানে আসতেছে না, আমি একটু আপনাদের দেখাই দেই মাঝে মধ্যে। আচ্ছা, আমি আবারও একটু রিফ্রেশ দিই, হ্যাঁ, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। মাঝে মধ্যে চার্টের একটু টেকনিক্যাল ইরর থাকে এদের। পজিশন সাইজ ক্যালকুলেটরে যাবেন, এরপর হচ্ছে এখানে পেয়ারটা সিলেক্ট করে দিবেন, ব্যালেন্সটা এখানে দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্টের যত ব্যালেন্স। হ্যাঁ, যদি 500 থাকে 500 দিবেন, যদি 1000 থাকে 1000 দিবেন, যদি 2000 থাকে 2000 দিবেন, যত থাকবে তাই দিবেন। রিস্ক রেশিও হচ্ছে আপনি এখানে 1% দিবেন। স্টপ লস হচ্ছে আপনি 100 পিপস দিবেন, ক্যালকুলেটে ক্লিক করবেন। তো এইখানে যে লট সাইজটা দেখাচ্ছে এটা, এইখানে আপনি যদি একটু চেঞ্জ নিয়ে আসেন তাহলে সুবিধা হবে। আপনারা এখানে 1000 করে দিবেন, দেন হচ্ছে ক্যালকুলেটরে ক্লিক করবেন। লট সাইজ 0. মানে লট সাইজটা সঠিকভাবে আসতেছে না, আমার একটা টেমপ্লেট সেভ করাই আছে। তো এইখানে এখন ক্যালকুলেট ক্লিক করেন, এখন লট সাইজটা ঠিক আসতেছে। মাঝে মধ্যে এদের একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা, এখন ঠিক আছে, দেখেন। তো প্রথমে কি করবেন, এখানে কারেন্সি পেয়ারটা সিলেক্ট করে দিবেন, দেন হচ্ছে আপনার ব্যালেন্স দিবেন। আপনার যদি সেন্ট অ্যাকাউন্ট হয়, যদি এখানে 10,000 থাকে তাহলে 10,000 দিবেন, মানে সেন্টে যদি থাকে। আর যদি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট হয়, 1000 ব্যালেন্স হলে 1000 দিবেন। কতটুকু রিস্ক নিতে চাচ্ছেন? আপনার একটা ট্রেডে সর্বোচ্চ 1%-এর বেশি রিস্ক নেওয়া যাবে না। এখানে 1 দিয়ে দিলেন, দেন হচ্ছে আপনার স্টপ লস ধরেন যে এই 100 পিপস আসতেছে বা 200 পিপস আসতেছে, বা ধরেন যে আপনার আরো কম দিচ্ছেন, 50 পিপস স্টপ লস দিচ্ছেন। এরপর ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করে যদি 50 পিপস এসএল দেন, দেন হচ্ছে আপনার লট সাইজটা আসবে কত? 0.02, অর্থাৎ 2 সেন্টের। আর যদি আপনার 100 পিপস এসএল দেন, তাহলে আপনার তখন লট সাইজটা আসবে কত? 1 সেন্টের। আশা করি এই ক্যালকুলেটরটা আপনি ইউজ করে আপনার রিস্ক ম্যানেজমেন্টটা ব্যবহার বা মেনটেন করতে পারবেন। আর এটাকে একটা সুবিধা হচ্ছে কি, আপনি প্রথমে বারবার এখানে আসে, যদি মানে এটা বারবার সেট করতে হয়। যেমন আমার দেখেন এখানে একটা অ্যাকাউন্ট সাইন ইন করা আছে, দেন হচ্ছে আমি একটা টেমপ্লেট এই জায়গায়, যে সেভ টেমপ্লেট, সেভ অ্যাজ টেমপ্লেট, এখানে ক্লিক করলে এখানে একটা না আমি তো কিছু করিনি আসিফ ভাই, আপনার সেট থেকে বসে গেছে মিটিং সেট করো আমার পর্যন্ত। না না আমার তো, আমি তো কোনো চাপ দিই নাই, কোনো কিছু করি নাই। ও ও ভাই টাইম দিছিলাম তো 2 আওয়ার্স ভাই। 2 আওয়ার্স তো হয়নি। শেষ হলো কিভাবে একটু আমাদের ছেড়ে ভাই। কাকা, তার মামা কি করে দেন এখন? আসিফ ভাই কি আপনি হোস্টে চলে গেছিলেন? আমি তো কো হোস্ট ছিলাম, হোস্ট ছিল কে? হ্যাঁ হ্যাঁ। আজকে খাবার সবে শুরু হচ্ছে।
আচ্ছা, আবার এটা শুরু হতে যাচ্ছে ক্লাসটা একটা টেকনিক্যাল এররের জন্য। আসলে ইন্ড হয়ে গেছিল। টেকনিক্যাল এররটা ঠিক করে আবার নতুন করে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই অ্যাড হন প্লিজ। আসসালামু আলাইকুম। আন্তরিকভাবে দুঃখিত, কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে আমাদের হচ্ছে কি ওই যে মিটিংটা হঠাৎ করে কনক্লুড হয়ে গেছিল। হ্যাঁ, তো যারা আমরা অংশগ্রহণ করে ফেলেছি অলরেডি, আবার আমাদের সেশনটা এখন আমাদের যিনি ট্রেনার আছেন উনি যথারীতি শুরু করতে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আর আমরা টেকনিক্যাল ত্রুটির জন্য দুঃখিত। সালাম স্যার। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের টেকনিক্যাল ইররের কারণে ক্লোজ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমাদের যদি পরিচিত জন কেউ থাকেন, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি, আপনারা একটু কাইন্ডলি সবাইকে জয়েন করতে বলবেন, কারণ আরো কিছু আলোচনা আছে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আর বেশি সময় নিব না, উইথিন 10 মিনিট আমি ফিনিশিং এর দিকে চলে যাব। আমি আসলে আপনাদের এক একটা বিষয় বারবার রিপিট করতেছিলাম, কেন জানেন? যে এই বিষয়গুলো যদি আপনারা না বুঝেন বা একটু যদি কম বুঝেন, এখানে তো টাকা লস করে ফেলবেন। এই জন্য আমি আমার দিক থেকে চেষ্টা করতেছি যেন সর্বোচ্চটা দিতে। আমি তো একটু কম বুঝাই দিয়ে আপনাদের জাস্ট টাইমের মধ্যে আমি বিদায় নিয়ে নিতে পারতাম, পরিশ্রম তো আমারই কম হইতো, তাই না? কারণ যখন আমি আলোচনা শুরু করি, ধরেন যে আজকে আলোচনা শুরু করছি 10টায়, 1 ঘন্টা কন্টিনিউ আমি বলেই যাচ্ছি, এমন না যে আমাকে একটা মিনিট রেস্ট নেওয়ার মতো অপশন আপাতত হয় না। হ্যাঁ, তো আমি চাইলে কিন্তু আরো শর্ট করে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি যারা আমাকে আজ থেকে আরো 8-10 বছর ধরে ফলো করেন জানেন যে আমি যখন যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেইটার একবারে খুঁটিনাটি যা আছে সবকিছুই দেওয়ার চেষ্টা করি। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে বাকি আলোচনাগুলোর দিকেই আগাই। আপনারা এর মধ্যে যদি আপনাদের পরিচিত জন থাকে তাদেরকে একটু কাইন্ডলি আমাদের এই ক্লাসটাতে দ্রুত জয়েন করতে বলেন। তো রিস্ক ম্যানেজমেন্টটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য অনেক ফর্মুলা আছে, অনেক ক্যালকুলেটরও আমরা পাই, কিন্তু এর মধ্যে সব থেকে মানে ইজি হচ্ছে এটা, এই মাইএফএক্স বুকের এটা। এইখানে আপনারা একটা টেমপ্লেট সেভ করে নেবেন। যেমন দেখেন আমার এখানে কিন্তু একটা টেমপ্লেট সেভ করা আছে। আমি এই এত কিছু করতে হয় না, আমি জাস্ট মাইএফএক্স বুকে আসবো, আসার পরে জাস্ট এই যে ক্যালেন্ডারে, সরি, এই হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে ফরেক্স ক্যালকুলেটর, পজিশন সাইজ ক্যালকুলেটর, এখানে আসব। আসার পরে আচ্ছা, আমি এই যে দেখেন এখানে জাস্ট এই যে টেমপ্লেটের এখানে আমার এই যে পেয়ারটা এখানে সিলেক্ট করে দিলাম। আমার ব্যালেন্স কত আছে? 1000। কত পিস এসএল হবে এটা একটু সেট করে দিয়ে ক্যালকুলেটে ক্লিক করলে আমার লট সাইজটা চলে আসতেছে। বাই দা বাই ধরেন আপনার 1000-এর পরিবর্তে ব্যালেন্স হয়ে গেল 1500। তখন আপনার এসএল এখানে ধরেন যে 100-র পরিবর্তে আপনার 150 আসলো। তখন আপনার লট সাইজ কত হবে? জাস্ট একটু চেঞ্জ করলেই আপনার এগুলা চলে আসবে। বুঝতে পারছেন? ধরেন যে আপনার এখন ব্যালেন্স এমন হইতে পারে যে ব্যালেন্স আপনার 5000 হইলো, এই মুহূর্তে আপনার লট সাইজ কত আসবে? যে 0.03, মানে অর্থাৎ 3 সেন্টে আপনার লট সাইজটা চলে আসবে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাই, অ্যাজ এ বিগেইনার, হ্যাঁ, আপনারা কতটুকু লট সাইজ দিয়ে ট্রেড করবেন, দিনে কয়টা ট্রেড করবেন, আপনি, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না, তাই না? আহ, কামরুল ভাই? স্ক্রিন দেখা যাচ্ছে, সমস্যা নাই, আচ্ছা, চালান। এইখানে কিছু আলোচনা আমি করব, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার আপনারা চেষ্টা করবেন। আমরা এজ এ বিগিনার, এজ এ লার্নার, আমাদের দিনে কয়টা ট্রেড করা উচিত, আমার কত পার্সেন্ট রিস্ক নেওয়া উচিত? প্রথম দিকে আমি বলবো, আপনি চার্টে যত বেশি সময় দিবেন আপনি তত বেশি শিখবেন। আপনি চার্টে যত বেশি সময় দিবেন আপনি তত বেশি শিখবেন। আমি আলোচনার মাঝখানে বলছি না যে আপনার মানে থিওরিক্যাল জ্ঞানটা কম থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতাটা আপনার বেশি লাগবে। আজকে যতটুকু আলোচনা হইলো এইটুক দিয়ে আপনার অনেক প্র্যাকটিস করতে হবে।
একটা কথা আছে না যে জাননেওয়ালা বড় না, মাননেওয়ালাই বড়। অর্থাৎ যে জানে, অনেক কিছু জানে, সে কিন্তু বড় না। আপনি অল্প কিছু জানেন কিন্তু এইটাই আপনি মানেন, মার্কেটে অ্যাপ্লাই করেন, আপনিই বড়। আপনি যদি আপনার ট্রেডিং ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রাখেন, আপনি অল্প কিছু জানেন, সেটা দিয়েও আপনি মার্কেটে স্টেবল হবেন, আপনি এখানে সাস্টেইন করবেন, প্রফিট ধরে রাখতে পারবেন। কিন্তু এমনও ট্রেডার দেখবেন, ও মানে এ যাবৎ পর্যন্ত যতগুলো ট্রেডিং সিস্টেম আছে সবগুলো সম্বন্ধে তার ধারণা, সবগুলো সম্বন্ধে তাকে ক্লাস নিতে দিলে ক্লাস নিতে পারে, বা অনেক বেশি জানে, সবগুলো সিস্টেম নিয়ে স্টাডি করছে। কিন্তু মার্কেটে যখন বসে, MT4 বা MT5 এর সামনে যখন বসে, চার্টের সামনে আসে, এত কিছু আর মানেই না। জানে অনেক, অ্যাপ্লাই করে কম। তাহলে তাকে দিয়ে কি এই মার্কেটে ভালো কিছু আশা করা সম্ভব? কখনোই সম্ভব না। আপনার মানতে হবে বেশি, জানতে হবে কম। কম জানেন। অনেকে আছে না যে ভাই প্রথমে তো ভালোই প্রফিট করতে ধরছিলাম, করে তো এখন ডিপোজিট করি আর লস করি, প্রফিট করতে পারি না। তার কারণ কি? আগে কম জানছে, মানছে বেশি, রুলস এর মধ্যে ছিল। আরে যখন জানে বেশি, আস্তে আস্তে অনেক সিস্টেম সম্বন্ধে জানে, অনেক ইন্ডিকেটর সম্বন্ধে জানে। হ্যাঁ, জানার শেষ নাই, জানতে থাকে জানতে থাকে, কিন্তু মানতে আর পারে না। যখনই এই সিচুয়েশন, মানে এই সিচুয়েশনে যখন চলে যায়, এই ফেজে যখন চলে যায়, তখনই মূলত লসের পাল্লা ভারী হতে থাকে। তাহলে অ্যাজ এ বিগিনার আপনাদের একটা কথা বলে রাখবো, যে আপনাদের প্রথম দিকে হাজার হাজার ডলার ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি একটা কথা খেয়াল রাখবেন, এই মার্কেটে আপনার প্রফিটেবল হইতে গেলে মার্কেটে আপনাকে সময় দিতে হবে। দেন আস্তে আস্তে আপনার সাইকোলজি গ্রো করতে হবে, সিস্টেম গ্রো করতে হবে, আস্তে আস্তে আপনি এখান থেকে প্রফিটের দিকে যাবেন। এমনটা কখনোই করবেন না আপনার রেগুলার 6 মাসের প্রফিট করার হিস্ট্রি নাই, আপনি লাস্ট 6 মান্থ ধারাবাহিকভাবে প্রফিট করতে পারেন নাই, আপনার কনসিস্টেন্সি নাই, আপনি এখানে হাজার হাজার ডলার নিয়ে আসিয়েন না, সব হারাই ফেলবেন। তাহলে আপনার প্রথম দিকে ভাই হিউজ ট্রেড করতে হবে। যখন যেখান থেকে, যেই টাইম ফ্রেম থেকে ট্রেড পাইতেছেন, ট্রেড নিতে হবে, কিন্তু মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের বাহিরে যাওয়া যাবে না। ধরেন আপনি 15 মিনিট টাইম ফ্রেমে দেখতেছেন যে সালাম ভাই 4টে এন্ট্রি দেখাইছে মুভিং এভারেজ। এখন এই 15 মিনিট টাইম ফ্রেমে আপনি কিন্তু 100 EMA পর্যন্ত দিনে দুইটা তিনটা, মানে দিনে না, দিনে একটা দুইটার বেশি 100 EMA পর্যন্ত কারেকশন দিবে না। তো আপনি কি 15 মিনিট ধরে বসে থাকবেন? না, আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন। লোয়ার টাইম ফ্রেমে দেখেন, 15 মিনিট টাইম ফ্রেমে এতটুকু মুভে কিন্তু আমার এই 100 EMA টাচ করে নাই। আমরা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে চলে যাই, 5 মিনিট টাইম ফ্রেম, 5 মিনিট টাইম ফ্রেমে এইখানে 100 EMA টাচ করছে, দেন হচ্ছে ট্রেন্ড চেঞ্জ করছে, করে এইখান থেকে আবারও বাই হয়েছে, হয় নাই? তা আমরা 15 মিনিট টাইম ফ্রেমের 100 EMA পর্যন্ত রিটেসমেন্ট পাচ্ছি না, তাহলে তার থেকে লোয়ার টাইম ফ্রেম 5 মিনিটে যাব। আমরা 30 মিনিট টাইম ফ্রেমে 100 EMA পর্যন্ত কারেকশন খুঁজতেছি, পাইতেছি না, তার থেকে লোয়ার টাইম ফ্রেম 15 মিনিটে যাব। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে 100 EMA পর্যন্ত কারেকশন খুঁজতেছি, পাইতেছি না, তার থেকে লোয়ার টাইম ফ্রেমে যাব। অর্থাৎ হায়ার টাইম ফ্রেমে যদি 100 EMA পর্যন্ত কারেকশন না পান, লোয়ার টাইম ফ্রেমে যাবেন। কিন্তু পার ডে আপনি এখন মানে লার্নার, আপনার এখন শিক্ষণীয় একটা ফেজে আছেন। এখন আপনি মার্কেটে যত বেশি ট্রেড করবেন, তত বেশি ভুল করবেন, ভুলগুলো থেকে শিক্ষা অর্জন করবেন। আজকে আপনি একটা বীজ বপন করলেন, কালকে যেমন এখানে সফলতা আশা করা যায় না। মার্কেটে আসছেন, আপনার 6 মাস বয়স হয় নাই, 6 মাসের মধ্যে আপনি এখান থেকে প্রফিট করে গাড়ি বাড়ি করে ফেলবেন, এটাও আশা করিয়েন না। মার্কেটের এখানে আপনার মার্কেটের সাথে অ্যাডজাস্ট হইতেই 6 মাস চলে যাবে। মার্কেটের সাথে অ্যাডজাস্ট হইতেই আপনার 6 মাস কোন দিক দিয়ে চলে যাবে বুঝতে পারবেন না। এই যে এখন শুরু করছেন না, অনেকে হয়তোবা 2 মাস 3 মাস হইলো, অনেকের যাত্রা মাত্র শুরু হচ্ছে। এরকম ফেজে যদি থাকেন, 6 মাস যে কোন দিক দিয়ে চলে গেছে আপনার মালুমই হবে না। আর এইটার আরো সহজ ভাবে যদি বলি, আপনি সকালবেলা ভাই MT4 বা MT5 এর সামনে বসবেন, একটা ট্রেড নেবেন, দেখবেন যে 1 ঘন্টা কোন দিক দিয়ে চলে গেছে। যদি ট্রেডটা আপনার রানিং থাকে, 1 ঘন্টা যে কোন দিক দিয়ে চলে গেছে আপনার মালুমই হবে না। তো এই 1 ঘন্টা যে কোন দিক দিয়ে চলে গেল, এই মালুমটা যেমন হয় না, ট্রেডিং এর মধ্যে যদি আপনি থাকেন, 6 মাস কোন দিক দিয়ে চলে যায় সেই মালুমটাও আপনি করতে পারবেনই না। যে এই তো মাত্র ট্রেডিং এ আসলাম, 6 মাস চলে গেল, কি শিখলাম? হ্যাঁ। তো এইখানে মার্কেটে ধারাবাহিকভাবে
আপনাকে প্রতিনিয়ত সময় দিতে হবে। আজকে ট্রেড করলাম, কালকে করলাম না, এক সপ্তাহ ট্রেড করলাম, পরের সপ্তাহ ট্রেড করার মতো ফান্ডই নাই, লস করে জিরো করে বসে আছি, এরকম করে যদি আপনি ট্রেডিং শেখেন আপনি শিখতে পারবেন না। তাহলে প্রথম দিকে বর্তমান যে ফেজে আছেন আপনি, তাহলে আপনাকে এখন কি করতে হবে? বেশি বেশি ট্রেড করতে হবে। আপনি, আমি 4টা এন্ট্রি আজকে দেখাইলাম, এই 4টা এন্ট্রি D1 টাইম ফ্রেম নিয়ে বসে আছেন, আপনি মাসে একটা ট্রেড পাবেন। আপনি উইকলি টাইম ফ্রেম নিয়ে বসে আছেন, আপনি 3 সপ্তাহে 2 সপ্তাহে একটা ট্রেড পাবেন। কিন্তু যখন আপনি 1 আওয়ার টাইম ফ্রেমে যাবেন তখন আপনি সপ্তাহে 2টা ট্রেড পাইতে পারেন। আপনি তার থেকে আরো লোয়ার টাইম ফ্রেম গুলোতে যাবেন, আপনি 5 মিনিট, 1 মিনিটটাকে অ্যাভয়েড করবেন, 1 মিনিটটাকে আমি সাজেস্ট করি না। আপনি 5 মিনিট থেকে D1 পর্যন্ত যখন যেই টাইম ফ্রেমে দেখবেন 100 EM এ টাচ করছে, দেন হচ্ছে ট্রেন্ড ঘুরছে, বা যেইভাবে আমি বুঝাইলাম এইভাবে আপনি ট্রেড নিবেন, আপনি কখনোই লুজার হবেন না। আমার বাস্তব এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি। আর এটা এমন না যে আমি আপনাদের সামনে জাস্ট একটা মুভিং এভারেজের কম্বিনেশন করে আপনাদের সামনে নিয়ে আসছি, না। আমার কাছে যারা দীর্ঘদিন ধরে ট্রেডিং শিখছে বা আমার আহ, মানে আয়ত্তের মধ্যে যারা আছেন, এখানেও অনেকে জয়েন করছেন, তারাও জানেন যে আমি মুভিং এভারেজটাকে সর্বোচ্চ গুরুত্ব দিই। ইভেন একটা ট্রেড আসার আগে আসার পরে এই অ্যানালাইসিস গুলো আমি আপনাদের দেখাইছি। তো আপনারা কেন কনফিডেন্স লেভেলটা আপনাদের এখানে আসবে না? তাহলে এটা গেল যে আপনারা মানি ম্যানেজমেন্টটা কিভাবে করবেন এবং কি পরিমাণে ট্রেড করবেন। ওই যে বললাম, যারা বিগিনিং পর্যায়ে আছেন, বিগেইনার, আপনাদের হিউজ পরিমাণে লার্নিং পিরিয়ডে ট্রেড করতে হবে, তবে অবশ্যই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রেখে। আপনি যদি একদিনে অ্যাকাউন্ট জিরো করে ফেলেন, আপনাকে দিয়ে ট্রেডিং শেখানো সম্ভব? রাজার রাজত্ব যদি আপনাকে দেওয়া হয় তাও আপনি জিরো করে ফেলবেন। এটা এমন একটা মার্কেট, ট্রিলিয়ন ডলারের মার্কেট, যেটা প্রথম দিনেই আপনাদের সামনে বলা হয়েছে যে এটা বর্তমানে মার্কেট ক্যাপ হচ্ছে পার ডে প্রায় $10 ট্রিলিয়ন আমাদের ট্রেড হচ্ছে। তো আমি আশা করি এতটুকু আপনাদের বোঝাইতে পারছি। এরপরে আমাদের টিম থেকে আপনাদের যে আপার লেভেল বা আপার লাইনে যাদের আপনাদেরকে যারা গাইড করতেছে, যে কম্পিটিশনের কথা বলছে, যে রুলস গুলো আপনাদেরকে দিয়েছে, সেইভাবে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করেন। তবে অবশ্যই সিস্টেমের মধ্য থেকে আপনাকে ট্রেড করতে হবে, কখনো সিস্টেমের বাহিরে আপনার যাওয়া যাবে না। আমি আশা করি আপনাদের এতটুকু বোঝাইতে পারছি। এরপরে আজকে আলোচনা কি আমি আর দীর্ঘায়িত করব? ফিরোজ ভাই বা কামরুল ভাই, আপনি যদি কিছু বলতেন। আর একটু বলেন, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু পার্টিসিপেন্ট আমাদের আছে, আমি আজকের টপিক গুলো শেষ করি। আপনারা আর একটু সময় দেন, অনেক সময় দিয়েছেন, ক্লাসে এতক্ষণ মনোযোগ ধরে রাখাও সো টাফ। তো আপনারা এখন পর্যন্ত 5টা ক্লাস করলেন, আপনাদের কি মনে হচ্ছে কতটুকু নিতে পারলেন বা আমি নাম্বার দিলাম, কতটুকু দিতে পারলাম? ঠিক আছে। আপনারা একটু মেসেজে কোনো কোশ্চেন থাকলেও সেটাও বলতে পারেন। স্যার, আমার পাশেই একজন ক্লাস করতেছিল, উনি আমাকে কেবলই বললো যে স্যার যেভাবে করে বোঝাচ্ছেন এই বোঝানোটা অনেক স্পষ্ট এবং সুন্দর এবং সাবলীল হয়। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আমিও চেষ্টা করি যে সর্বোচ্চটা দিয়ে বোঝানোর জন্য। আমি দীর্ঘ সময় কলেজের শিক্ষকতা করছি, অনেকে হয়তোবা আমার ক্লাসগুলো লাউডলি মানে ফিল করেন যে ভাই এত চিল্লায় কেন। আসলে ওই মানে ক্লাসরুমে ক্লাস নিয়ে নিয়ে একটা অভ্যাস হয়ে গেছে, তো যে আমার লাস্ট বেঞ্চে যে বসে আছে সেও যেন আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারে। মানে এই লাউডলি কথা বলার মানে একটা যে অভ্যাস, এই অভ্যাসটা এখনো আমার যায়নি। এই জন্য অনেকের মধ্যে হয়তো এটা একটু আনইজি ফিল হইতে পারে যে ভাই এত চিল্লায় কেন, না চিল্লাই তো সুন্দরভাবে বোঝানো যেতে পারে। তো ওই যে বললাম, কলেজ আমি লম্বা সময় কলেজের শিক্ষকতা করছি, প্রায় 7-8 বছর আমার এই শিক্ষকতা লাইফের ওই অভ্যাসটা আর আমি কাটাই উঠতে পারি নাই। তো আপনাদের সর্বশেষ আমি যে বিষয়গুলো বলবো, আমাদের টিম থেকে যে গাইড গুলো আপনাদের করতেছে, আপনাদের যে কন্ডিশন গুলো দিচ্ছে, আপনাদেরকে প্রেসারে রাখার জন্যই মূলত এই রুলস গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে, যেগুলো ইন্টারনাল গ্রুপে আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনাদের যে আপার লাইন আছে বা আপনাদের যে অ্যাফিলিয়েট ম্যানেজার আছে, তাদের মাধ্যমে আপনাদের যে কন্ডিশন গুলো দেওয়া হয়েছে আমাদের কম্পিটিশনের, যে এই রুলস অনুযায়ী আপনাদের ট্রেড করতে হবে। তো এইখানে আপনাকে প্রথম অবস্থায়
আপনাকে কিন্তু এখানে $1000 নিয়ে আসতে বলে নাই, আপনাকে এখানে মাত্র $100 নিয়ে আসতে বলছে। এবং এখানে আপনাকে একটা টার্গেট দিছে, এই টার্গেট অনুযায়ী যদি আপনারা ট্রেড করতে পারেন, আমি প্রথমে একটা কথা বলছি যে আপনাদেরকে যারা গাইড করতেছে তাদের ফিল্ডে ট্রেডিং এক্সপেরিয়েন্স সবারই কমপক্ষে 10 থেকে 15 বছর। তাহলে এই 10 থেকে 15 বছরের বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাকে গাইড করতেছে, এই বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদের জন্য এই রুলস গুলো তৈরি করছে যেন আপনি একজন ট্রেডার হিসেবে গড়ে উঠেন, তাই না? আপনাকে ট্রেডার হিসেবে গড়ে উঠানোর বা গড়ে তোলার দায়িত্বটা লিরোনেক্স কেন নিচ্ছে? দেখেন, আমরা যখন ট্রেডিং এ আসছি, আমাদের এইরকম ভাবে শেখানোর কোনো জায়গা ছিল না, শিক্ষার কোনো জায়গা ছিল না। আপনাদের এখানে যদি প্রফিট করতে পারেন, আপনার শুরুটা হয়েছে লিরোনেক্স থেকে। আপনি হয়তো আরো অন্য ব্রোকারে যেতে পারেন, ভবিষ্যতে আরো অন্য ব্রোকারে ট্রেড করতে পারেন, কিন্তু লিরোনেক্স এর প্রতি যে ভালোবাসা, লিরোনেক্স বাংলাদেশের যে টিমটা আছে তাদের প্রতি যে একটা আন্তরিকতা, ভালোবাসা, এইটা আপনারা আজীবন থেকে যাবে আপনাদের কাছে। আমার কাছ থেকে যদি একটা মানে কনসেপ্ট আপনারা শিখে থাকেন, আপনাদের মধ্যে আমি একটা জায়গা করে নিচ্ছি। তো এইরকম যদি আপনাকে লিরোনেক্স প্রফিটেবল ট্রেডার বানাইতে পারে, লিরোনেক্স এর ইন্টারেস্ট হচ্ছে আপনি এখানে 10 বছর ট্রেড করবেন। আপনি যদি এখানে ট্রেড না করেন, আপনাকে কিন্তু বেঁধে রাখতে পারবে না, লিরোনেক্স আপনাকে বাঁধে রাখতে পারবে না। কিন্তু ভালোবাসার একটা জায়গা, যে আপনি এখানে 5 বছর ট্রেড করবেন, 10 বছর ট্রেড করবেন, লিরোনেক্স আপনার যে স্প্রেড কমিশন আছে সেখান থেকে একটা আর্ন করবে। এটাই কিন্তু লিরোনেক্স এর উদ্দেশ্য। এখন ধরেন আমাদের এখানে মোর দেন আজকে দেখলাম সর্বোচ্চ সম্ভবত 140 জন পর্যন্ত জয়েন করছেন। তো আপনাদেরকে আমরা 100 200 বা যে যতটুকু ডিপোজিট করলেন, আপনি যদি মার্কেটে সাস্টেইন না করেন, আপনি প্রফিট করতে না পারেন, এই মার্কেটে আপনি কয়দিন লস দিবেন ভাই? এই মার্কেটে আপনি কতদিন লস দিবেন? ধরেন যে আপনি 1 মাস 2 মাস $500 $1000, এরপরে কি আপনি এই মার্কেটে ট্রেড করবেন? করবেন না। আপনাকে যদি আমরা প্রফিটেবল ট্রেডার বানাইতে পারি, আপনি আজীবন ট্রেড করবেন। তো নিজের মধ্যে দায়বদ্ধতা থেকেও যে ভাই আমি ফ্রিতে এত কিছু পাইলাম, এত কিছু অ্যাচিভ করলাম, দীর্ঘদিন লসের মধ্যে ছিলাম, এখন আমি প্রফিটের মুখ দেখতেছি, আমার লস গুলো রিকভারি হচ্ছে, আপনি অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আর এখানে আরো অনেক কিছু আছে, আপনাদের সাইকোলজিক্যাল যে বিষয়গুলো নিয়ে আমরা যে প্ল্যানটা করছি, হ্যাঁ, যেমন আমাদের ফিরোজ ভাই, উনি সাইকোলজির উপরে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন, যে ট্রেডাররা লস করে মাত্র সাইকোলজিক্যাল উইকের কারণে। আর আপনার সাইকোলজি কিভাবে ডেভেলপ হবে এই জন্য আলাদাভাবে রিসার্চ করা হচ্ছে, আলাদাভাবে আপনাদের একটা টিমই তৈরি করা হচ্ছে কিভাবে আপনারা এখানে সাস্টেইন করবেন। তো আপনারা শুধু আমাদের টিম থেকে যে গাইড গুলো দেওয়া হচ্ছে, এইভাবে আপনারা একটু গাইড গুলো ফলো করেন। আপনি আপনার আউটপুট কি হচ্ছে, আপনার কতটুকু ডেভেলপ হচ্ছে, সেটা আপনার ট্রেডিং এর যে হিস্ট্রি আছে, আপনার পোর্টফোলিও বলে দিবে আপনি কতটুকু আগাবেন, কতটুকু যাবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, প্রথম দিকে আপনাকে মার্কেটে অনেক বেশি সময় দিতে হবে, মার্কেটে অনেক বেশি ট্রেড করতে হবে, বিভিন্ন অ্যানালাইসিস করতে হবে, ট্রেড করতে হবে, এই ভুলগুলো থেকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। আর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, হ্যাঁ, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, রেগুলার প্রফিট করবেন, তখন দিনে 8টা 10টা ট্রেড আপনার করতে হবে না। আপনি সপ্তাহে যদি 5 6টা ট্রেড করেন, এনাফ। আপনি ভালো জায়গায় ভালো একটা ট্রেড পাবেন, সপ্তাহে 1টা 2টা ট্রেড করবেন, ব্যাস আপনার জন্য যথেষ্ট। কিন্তু এর আগে, মানে ওই লেভেলটাতে যাওয়ার আগে আপনার যে এক্সপেরিয়েন্সটা দরকার, সেইটার জন্য হইলেও আপনার এই মুহূর্তে লার্নিং পিরিয়ডে আপনাকে মার্কেটে বেশি করে সময় দিতে হবে এবং ট্রেড বেশি বেশি করেই করতে হবে। ধরেন একটা কনসেপ্ট দিয়ে আপনি আমি আজকে যেই স্ট্র্যাটেজিটা আমি শিখাইলাম, এইটা দিয়ে যদি আপনি 100টা ট্রেড নাই করেন, আপনি এই সিস্টেমের দুর্বলতা, উইকনেস গুলো আপনি তো ফাইন্ড আউট করতে পারবেন না। তাহলে আপনার এই লার্নিং পিরিয়ডে ট্রেডিংটা বেশি বেশি করতে হবে, সময়টা বেশি করে লাইভ চার্টে দিতে হবে। আমি আশা করি আপনাদের এতটুকু
বুঝাইতে পারছি। তো আজকের আলোচনাটুকু আমি এখানে শেষ করতে চাচ্ছি। ফিরোজ ভাই, কামরুল ভাই, আপনারা কন্টিনিউ কিছু বলতে চাইলে কন্টিনিউ করেন প্লিজ। হ্যালো। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আহ, বাংলাদেশ থেকে আমার অনেক আহ, আশা বা ইচ্ছা বা আমার চ্যালেঞ্জ, যে আমি চাই যে বাংলাদেশ থেকে ভালো, স্মার্ট এবং বেস্ট ট্রেডার তৈরি করব বাংলাদেশ থেকে। এখন এর জন্য আমরা যেই রুলস রেগুলেশন এবং যেই সিচুয়েশন সিচুয়েশনের ভিতর দিয়ে ট্রেডারদেরকে এবং ট্রেডারদেরকে গাইড দেওয়ার জন্য যে রুলস গুলা দেব, সেগুলো অবশ্যই আপনারা মানবেন এবং প্রত্যেকটা চ্যালেঞ্জে অংশগ্রহণ করবেন এবং চ্যালেঞ্জ গুলা ফুলফিল করার চেষ্টা করবেন। তাহলেই আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো। আমি জানি এখান থেকে আসলে কত পার্সেন্ট ট্রেডার পাবো সেটা আমি জানি না, তবে আমি আশাবাদী যে কিছু ট্রেডার আমি পাবো। সেই ক্ষেত্রে সবাই হেল্প করবেন, চ্যালেঞ্জে জয়েন করবেন এবং টোটাল গাইডলাইন থাকবে পিছন থেকে আমার, যেন আপনাদেরকে আমি ভালোভাবে ভালো ট্রেডার তৈরি করে নিয়ে আসতে পারি। এই গাইডলাইনটা দেব এবং দিতেই থাকবো এবং আপনাদের ব্যাক এন্ডে আমি কাজ করতেই থাকবো। ভালো ট্রেডার তৈরির জন্য যতটুকু চ্যালেঞ্জ নেওয়া দরকার আমি ততটুকুই নিব। এই এটাই আমার শেষ কথা। আর একটাই কথা, আপনারা আমাদের সাথে থাকেন এবং রুলস গুলা মানেন এবং ওইভাবে ট্রেড করেন এবং চ্যালেঞ্জ গুলাতে অ্যাটেন্ড করেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কামরুল, কিছু বলার থাকলে বলেন আপনি। না, ধন্যবাদ বাবা। এখন খুবই ভালো লাগলো। দেখেন, অনেকেই ক্লাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু মনে করলাম যে আবার সবাইকে জানানো কতটা চ্যালেঞ্জিং হবে, কিন্তু ঢুকে দেখি যে সবাই অলরেডি আপনার প্রায় 50+ সাইন আপ করে ফেলছে অলরেডি, মানে ভিতরে লগ ইন করে ফেলছে। আমরা ভাবছিলাম যে ক্লাসটা আরেকদিন টেনে দিব। তো এইটাতে বোঝা যাচ্ছে যে আমরা কতটা আন্তরিক। তবে আমি যে জিনিসটা চাইবো সবার কাছে, সবাইকে বলবো, দেখেন স্যার যেভাবে করে বলছে, একটু রিকোয়েস্ট। দেখেন, একটা কথা আমরা বলি যে জানার নাম হচ্ছে গিয়ে আপনার ইসে না, কামিয়াবি না, বানার নাম কামিয়াবি। আমি প্রায়ই একটা কথা বলি যে আমাদের বাবা যখন বলে যে বাবা তুমি ভালো করে পড়ো, আমরা সবসময় মাথা নিচু করে রাখি, হ্যাঁ ভালো করে পড়বো, ভালো করে পড়বো। কিন্তু কে আসলে কথাটা এরকম মাথাটা শুধু নিচু করে নিছে, অর্থাৎ মেনে নিছে, আর কে মনে নিছে, এটার পার্থক্য কিন্তু বোঝা যায় যখন ক্লাসের রেজাল্ট দেখা যায়। তা আমরা যারা আসছি, আমরা যে ট্রেনিং করছি মনোযোগ দিয়ে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ট্রেনিংটা করার পর স্যার যা বলছেন, এটাকে আমরা মেনে চলছি কিনা, এটা ইম্পর্টেন্ট থিংস। আপনি মেনে চলবেন এবং পাশাপাশি আপনি যাতে মেনে চলেন, এর জন্য যারা আপনাদেরকে এখানে নিয়ে এসেছে, অর্থাৎ আমরা তাদেরকে বলছি ম্যানেজার, এনারাও ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করবে এবং আমরা করব। এবং পাশাপাশি এখানে সাইকোলজি ডেভেলপমেন্টের জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থাও ইনশাল্লাহ থাকবে। তো আজকে এইটুকুই, ধন্যবাদ সবাইকে। আরো ইনশাল্লাহ কথা হবে নেক্সট ক্লাসে, আমরা টাইম শিডিউল জানিয়ে দিই। আল্লাহ হাফিজ।